আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ঈদের দাওয়াত দিলেন না? অনেক অনেক দাওয়াত রইল ভাইয়া, চলে আসো আমার বাড়িতে। ঠিক আছে, একটু শেয়ার করে দাও বা একটু বন্ধুদের মেনশন করে দাও, সবাই চলে আসুক, সবাইকে নিয়ে আমরা ক্লাসটা শুরু করি। একটু শেয়ার করে দাও ভাইয়ারা, যেন বন্ধুরাও চলে আসে, সবাইকে নিয়ে যেন আমরা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা প্রিপোজিশনটা শুরু করি। ওকে, প্রিপোজিশন আমাদের বোর্ড কোশ্চেন সলভ, ঢাকা বোর্ডের 2022-এর প্রশ্ন। দেখো, ক্যামেলস আর ওয়ান অফ দ্য ফিউ অ্যানিমেলস দ্যাট ক্যান লিভ ইন ডিজার্ট। বলেছে ওট হচ্ছে খুবই কম সংখ্যক প্রাণীদের মধ্যে একটা প্রাণী, যেই প্রাণীটা মরুভূমিতে বসবাস করে। ক্যামেলস হ্যাভ হামস ড্যাশ দেয়ার ব্যাক। খেয়াল করো, এই যে হামস, এই হামস মানে কি? হামস মানে এই যে গরুর পিঠে, তারপরে ওটের পিঠে যে একটা কুণ্ডলির মতো থাকে, এইটাকে আমরা বলি হামস। তাদের সিদার উপরে যে জিনিসটা থাকে, কথা বুঝতে পেরেছ? আমরা আঞ্চলিক ভাষায় বলি এটাকে গুজ। এটা উপরে থাকে, গরুর মধ্যেও থাকে, ওটের মধ্যে একটু বড় আকারে থাকে। তাহলে খেয়াল করো, তাহলে এই যে ওটের উপর একটা জিনিস থাকে উপরে, এটাকে আমরা বলি কি ভাইয়া? এটাকে আমরা বলি হামস। ভাই আমার মডিফায়ারের প্রবলেম। আচ্ছা, মডিফায়ারের উপর আবার ক্লাস নেব না, টেনশন নাই ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, সমস্যা নেই। ক্লাসগুলো করো, আমরা ইনশাল্লাহ আবার মডিফায়ারের উপরে ঈদের পরে ক্লাস নেওয়ার আমি চেষ্টা করবো। খেয়াল করো, তাহলে এই যে হামসটা কোথায় আছে? ওটের উপরে। খেয়াল করো তো, এটা কি উপরে লেগে থাকে না? পিঠের উপরে লেগে থাকে না ওটের? তাহলে কোনো জিনিস যদি উপরে লেগে থাকে, সেই জিনিসটা মিন করতে আমাদের বেসিক্যালি বলে অন। কথা বুঝতে পেরেছো? আমাদের প্রিপোজিশন বসে অন, যে ক্যামেল হ্যাভ হামস অন দেয়ার ব্যাকস। তাদের পিঠের উপরে কি আছে? হামস আছে, এবং সেটা উপরে কি আছে? লেগে আছে। তাহলে উপরে যদি কোনো কিছু লেগে থাকে, সেই ক্ষেত্রে আমরা বসে অন। যেমন দ্য পেন ইজ অন দ্য টেবিল। কলমটি কোথায়? টেবিলের উপরে। এই যে উপরে এইভাবে লেগে আছে, তাহলে এই যে উপরে লেগে থাকলে সেটার ক্ষেত্রে আমরা কি বসাই? সেটার ক্ষেত্রে ভাই আমরা বসে অন। একটু বন্ধুদেরকে ভাই মেনশন করে দাও, আমরা সবাইকে নিয়ে প্রিপোজিশনটা শিখি। একটু শেয়ার করে দাও, একটু শেয়ার বা মেনশন করে দাও বন্ধুদেরকে ভাইয়ারা, একটু শেয়ার বা মেনশন করে দাও ইনশাল্লাহ। একটু শেয়ার বা মেনশন করে দাও, যেন আমরা সবাইকে নিয়ে ভালোভাবে শিখতে পারি। তারপরে দেখো, দে স্টোর ফ্যাট ড্যাশ দিস হামস। আচ্ছা, খেয়াল করো, তারা এই যে ফ্যাট, ফ্যাট মানে চর্বি, কথা বুঝতে পেরেছো? তারা এই হামসের মধ্যে চর্বি সংরক্ষণ করে। তাহলে কোথায় সংরক্ষণ করে? এই হামসের মধ্যে সংরক্ষণ করে। আর মনে রাখবা, কোনো কিছুর যদি মধ্যে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বসে অন। কথা বুঝতে পেরেছ? হবে অন দিস হামস। তবে একটা মজার ব্যাপার তুমি যদি এইখানে অন না বসায়া, তুমি যদি, আমার তো কোনো বন্ধুই নাই, বন্ধু না থাকলে বান্ধবীদেরকে মেনশন করে দাও বা শেয়ার করে দাও। আচ্ছা, খেয়াল করো, তাহলে খেয়াল করো, তুমি যদি এইখানে অন না দিয়া, তুমি যদি এইখানে দাও, টু দাও, তাহলে তোমার প্রিপোজিশনটা ভুল হবে না, যে টু দ্য হামস, যে হামসের মধ্যে। তবে বেসিক্যালি এইখানে আমরা জানি, আমরা প্রিপোজিশনে পড়ে আসছি, যে কোনো কিছুর মধ্যে বুঝালে সেক্ষেত্রে আমাদের কি বসে? অন। যেমন দ্য ম্যাপ ইজ অন দ্য পেজ নাম্বার 32। আমাদের এই মানচিত্রটা পেজ নাম্বার 32-এর মধ্যে। তাহলে কোনো কিছু মধ্যে বুঝাইলে সেক্ষেত্রে আমাদের কি বসে? আমাদের বসে অন। তাহলে চর্বি জমা থাকে কিসের মধ্যে? হামসের মধ্যে। তারপরে দেখো, দ্য ফ্যাট গিভস দ্যাম এনার্জি। এই চর্বিগুলো তাদেরকে কি দেয়? এনার্জি দেয়। কারণ চর্বি বার্ন হইলে সেখান থেকে কার্বোহাইড্রেট পাওয়া যায়, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায়। বিকজ ক্যামেলস ডো নট স্টোর ওয়াটার, ফ্যাট হেল্পস প্রডিউস ওয়াটার হোয়েন ক্যামেলস মুভ। বলেছে যেহেতু মরুভূমির মধ্যে ক্যামেল থাকে, তারা চাইলেও অনেক বেশি পানিকে সংরক্ষণ করতে পারে না, বা আমরা চাইলেও ক্যামেল চাইলেও আমাদের মধ্যে একটু পর পানিও পান করতে পারে না, কারণ ওই লেভেলের পানি ওইখানে থাকে না। তাই তারা করে কি, তারা যখন মুভ করে তখন এই ওয়াটার হোয়েন ক্যামেলস মুভ, তাহলে এই হামসগুলা থেকে এই ফ্যাটগুলা গলে 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 তখন সেইখানে একটা পানির কি করে? প্রোভাইড করে। কথা বুঝতে পারছো? পানি প্রডিউস করে, পানি উৎপাদন করে। এই ফ্যাটগুলা গলতে গলতে আস্তে আস্তে একটা পানি উৎপাদন করে, যেটা ওটের পানির চাহিদা মেটায়। তার মানে এই যে বিকল্প একটা চাহিদা মেটাচ্ছে, সে সরাসরি পানি খেতে পারছে না, বাট তার এই পানির চাহিদাটা এইখান থেকে গলে গলে, এই ফ্যাট গলে গলে সেখান থেকে তার পানির চাহিদাটা পূরণ করছে। বলেছে হোয়েন ক্যামেলস মুভ ড্যাশ দ্য ড্রাই ডিজার্ট। বলেছে কখন? যখন মুভ করে, এই ওট মুভ করে, কোথায় মুভ করে? ডিজার্টে বা মরুভূমিতে মুভ করে। তার মানে আমরা এখানে দিতে পারি অন দ্য ড্রাই ডিজার্ট। যখন এই ওট এই যে মরুভূমির মধ্যে
কোথায়? মরুভূমির মধ্যে। মাত্র বলেছি মধ্যে বুঝাইলে আমাদের কি বসাইতে হয়? অন বসাইতে হয়। যখন ওট মরুভূমির মধ্যে চড়ে বেড়ায় তখন হচ্ছে এই হামস ওটকে কি করে? ওটকে হচ্ছে পানি প্রডিউস করে। কথা বুঝতে পেরেছি? হাম্পের মধ্যে যে চর্বি থাকে, ফ্যাট থাকে, এই ফ্যাট থেকে সে হচ্ছে চর্বি পায়, যার কারণে পানি পায়, যেটার জন্য তার হচ্ছে এই হয় না। এখন কথা হলো, একজন প্রশ্ন করেছে, ভাইয়া এখানে যদি আমি অন না দিয়ে ইনটু দেই তাহলে কি হবে? হ্যাঁ, ডেফিনেটলি হবে। কথা বুঝতে পেরেছো? এইখানে পারফেক্ট আনসারটা হচ্ছে অন, তবে তুমি যদি অন না দিয়ে ইনটু দাও তোমার আনসার হবে, তুমি মার্কস পাবা। কথা বুঝতে পেরেছো? কারণ এখানে ইনটুটাও সঠিক হয়, যে এই যে ইয়ার মধ্যে মরুভূমির মধ্যে চলমান অবস্থায় আছে, কে চলমান অবস্থায় আছে? ওট। আর কোনো কিছুর মধ্যে চলমান অবস্থা বুঝালে সেক্ষেত্রে ইনটু বসানো যায়। তার মানে যদি তুমি অন দাও তাহলে সেটা পারফেক্ট, আর যদি তুমি অন না দিয়ে ইনটু দাও তাহলে তোমার আনসারটা হবে, ভুল হবে না। তাহলে দেখো, দে ক্যান গো ড্যাশ, আচ্ছা দে ক্যান গো ড্যাশ সেভারাল মান্থ। আচ্ছা বলেছে তারা কি করতে পারে? আচ্ছা আচ্ছা খেয়াল করো, দে ক্যান গো ড্যাশ সেভারাল মান্থ উইদাউট ওয়াটার। তারা মরুভূমির মধ্যে অনেক মাস কাটাইতে পারে পানি ছাড়া। কথা বুঝতে পেরেছো? তারা ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনগুলা মুখস্থ করব? ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করবা কোনগুলা? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অনেক বেশি নাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অল্প কিছু। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো হচ্ছে তুমি যদি মুখস্থ করো, খেয়াল করবা নর্মাল প্রিপোজিশনগুলো মুখস্থ করবা, যেগুলো হচ্ছে তোমার একেবারে কমন, যেমন অনের সাথে অন কোথায় কোথায় বসে, ইট অ্যাট কোথায় কোথায় বসে, তারপরে হচ্ছে ই কোথায় গুলো বসে, আন্ডার কোথায় বসে, অ্যারাউন্ড কোথায় গুলো বসে, মানে র্যান্ডম প্রিপোজিশনগুলোর সাথে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আছে সেগুলোই পড়বে। এত কঠিনগুলো পড়ার দরকার নেই বা অনেক বেশি পড়ার দরকার নাই। ভাই মুভ অ্যারাউন্ড কি হবে? আচ্ছা মুভ অ্যারাউন্ডটা অবশ্যই হবে, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পেরেছো? তুমি যেমন এইখানে মুভ অ্যারাউন্ড দিতে পারো, তুমি আবার এখানে গো অ্যারাউন্ডও দিতে পারো। কথা বুঝতে পেরেছো? যখন তারা মরুভূমির মধ্যে চড়ে বেড়ায়। কথা বুঝতে পেরেছো? এখানে তুমি অ্যারাউন্ড দিলেও আনসারটা হবে, তুমি এখানে অন দিলেও আনসারটা হবে, তুমি এখানে ইনটু দিলেও আনসারটা হবে। কথা বুঝতে পেরেছো? সো এইটা একটা আমাদের স্বাধীনতা আছে, আমরা এখানে দুইটা বা তিনটার যে কোনো একটা বসাইলেই টিচার মার্কস দিবে। কথা বুঝতে পেরেছো? এখানে ভুল না। কথা বুঝতে পেরেছো? সো এখানে তুমি অন বসাইলেও সঠিক, ভাইয়া ইন বসাইলে হবে না, না ভাইয়া ইন বসাইলে হবে না, না ভাইয়া ইন বসাইলে হবে না। ইন হচ্ছে কোনো কিছুর ভেতরে বুঝাইলে, মধ্যে না, কোনো কিছুর ভেতরে হচ্ছে ইন। কথা বুঝতে পেরেছো? ওট মরুভূমির ভেতরে যায় না, মরুভূমির মধ্যে থাকে। তো কোনো কিছুর ভেতরে বুঝালে ইন, কিন্তু মধ্যে বুঝালে সেক্ষেত্রে অন বসানো যায়, অ্যারাউন্ডটা বসানো যায়, কারণ হচ্ছে যেহেতু সে মুভ করতেছে, আবার হচ্ছে যেহেতু চলতেছে, এই জন্য অ্যারাউন্ড অথবা ইনটু দেওয়া যায়, তবে অনটা বেস্ট। কথা বুঝতে পারছো? তবে ইন দেওয়া যাবে না। তারপরে দেখো, ক্যামেলস ইট গ্রাস টু গেট ময়েশ্চার। বলেছে ক্যামেল কি করে? ঘাস খায়। এই ঘাস খেলে সে ওইখান থেকে ময়েশ্চার পায়, মানে ওই ঘাসের মধ্যে যে কিছু একটা পানি পানি থাকে, সেই ঘাস চাবালে যে পানিটা বের হয় ওইখান থেকে সে ময়েশ্চার পায়, মানে অল্প পরিমাণ পানি পায়। দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল। বলেছে ক্যামেল হচ্ছে এতটা ইউজফুল ড্যাশ দ্য পিপল অফ দ্য ডিজার্ট। আচ্ছা আমি বলতে পারি না ক্যামেল হচ্ছে ইউজফুল কাদের জন্য? ডিজার্ট পিপলদের জন্য, মানে যেই পিপলগুলো মরুভূমিতে থাকে তাদের জন্য। তাহলে আমি বলতে পারি ফর দ্য পিপল অফ দ্য ডিজার্ট। তার মানে আমি বলতে পারি যে ক্যামেল হচ্ছে উপকারী, ইউজফুল ফর, যদিও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তুমি অর্থ অনুযায়ী দিতে পারো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে দিতে পারো যে ইউজফুল ফর। ইউজফুল ফর মানে হচ্ছে উপকারী কাদের জন্য? মরুভূমির লোকেদের জন্য। আবার ইউজফুলের পরে ফর কাদের জন্য? মরুভূমির জনগণের জন্য। তাহলে তুমি অর্থ অনুযায়ী বুঝে দিতে পারলে পারবা, আর যদি মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আকারে বসাবো সেটাও পারবা। দুইটা ক্ষেত্রে ইউজফুল ফর বসে। কথা বুঝতে পেরেছো? আচ্ছা একটু শেয়ার দিয়ে দাও, তোমরা এরকম কিপটামি করতেছো না, বুঝলাম না। ঈদের আগে সবাই বাসায় চলে গেছে, সেই জায়গায় বাসায় না গিয়ে তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নিচ্ছি যেন আমার ভাই ব্রাদার্সদের জন্য একটু উপকার হয়। ভাই ব্রাদার্সরা শেয়ার দিচ্ছে না, একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দাও যেন সবাই চলে আসে। ভাইয়া টু দিলে কি হবে ভাইয়া? আচ্ছা এইখানে যদি তুমি ফরের পরিবর্তে টু দাও তাহলে আনসার হবে, টু দিলে আনসারটা হবে, কোনো সমস্যা নাই। পলিমরফিয়াস প্লাবন আনসারটা হবে ভাইয়া, টু দিলে আনসারটা হবে। কথা বুঝতে পেরেছো? এবং যখন গত বছর বোর্ডে এটা আসছিল 2022-এ অনেকে আনসার টু দিয়েছে এবং তাদেরটা কারেক্ট দিয়েছে, টু দিলে আনসার হবে। আচ্ছা বেশি বেশি করে একটা শেয়ার দিয়ে দাও ভাইরা, যেন সবাই চলে আসে। সবাইকে নিয়ে একটা আসলে মানুষজন বেশি থাকলে একটা স্পিরিট কাজ করে, মনে হয় যে না সবাইকে নিয়ে অনেক কিছু শিখতেছি, অনেক কিছু জানতেছি। মানুষজন না থাকলে এই যে তো কষ্ট করে তোমাদের জন্য রয়ে গেলাম ঢাকায়, ঠিক আছে, তার তো একটু ভাইয়ের জন্য একটু করাই যায়, তাই না? ভাইয়া বাসায় যাবেন না? তোমরা যদি মনে হয় যে ভাইয়া 2 দিন কালকে ক্লাস দিলে আর একটু ভালো হয়, বাসায় যায় না, তাহলে যাবো না, কোনো সমস্যা না। তোমাদের যদি মনে হয় ভাইয়া ঈদের দিন ক্লাস দেন, কোনো সমস্যা নেই, দিব, ঠিক আছে। তোমাদের ভালো করা হচ্ছে মেন কথা, তোমরা যেন ভালো করে পারো সেটা হচ্ছে। স্বজন ভাইয়ের ঈদ সালামি, স্বজন ভাইয়ের ঈদ সালামি হচ্ছে দোয়া, অনেক অনেক মন ভরে দোয়া করে দিলাম। কথা বুঝতে পারছো? আচ্ছা দেখো
of the desert বলেছে the people of the desert as the buffalo are dash the grassland আচ্ছা খেয়াল করো বলেছে ক্যামেল আর ইউজফুল ফর দ্য পিপল অফ দ্য ডিজার্ট বলেছে ওট হচ্ছে ডিজার্টের মানুষদের জন্য উপকারী অ্যাজ দ্য বাফেলো কার মতো মহিষের মতো কোথাকার গ্রাসল্যান্ডের থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা বলেছে আমরা হচ্ছে গ্রাসল্যান্ড মানে নর্মাল সমভূমির মধ্যে বাফেলো যেই কাজটা করে সেই কাজটা করে হচ্ছে ওট হচ্ছে সেই কাজটা করে মরুভূমিতে তার মানে আমি বলতে পারি কি যে বাফেলো আর এই যে বাফেলো কোথাকার বাফেলো তুমি এখানে দিতে পারো ইন দ্য গ্রাসল্যান্ডের বাফেলো বা তুমি যদি দাও হচ্ছে ফর দ্য গ্রাসল্যান্ড তাহলে হবে কোনো সমস্যা নাই যেই কাজটা হচ্ছে মরুভূমিতে ওট করে সেই কাজটাই হচ্ছে আমাদের সমভূমিতে বাফেলো বা মহিষ করে কারণ ওটা অনেক কিছু মালামাল নিয়ে ঘুরে বেড়ায় সেম কাজটা মহিষ করে সে হচ্ছে অনেক মালামাল নিয়ে ঘুরে বেড়ায় আগে বাসায় যান তারপর ক্লাস হ্যাঁ বাসায় যাবো ইনশাল্লাহ ভাইয়া আচ্ছা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাসায় যাওয়ানি আমার প্যারাটা নাই কারণ আমার বাসা ঢাকার খুব পাশে আমি যে কোনো মুহূর্তে মুভ করতে পারবো এই জন্য সবাই চলে গেলেও আমি আসি কথা বুঝতে পারছো তারপর দেখো দ্য মিট অফ দ্য ক্যামেল ইজ গুড টু ইট বলেছে ওটের মাংস খেতে খুবই স্বাদ বা সুস্বাদু পিপল মেক ক্লথ ড্যাশ অফ দ্য ক্যামেল হেয়ার বলেছে মানুষ বানায় ক্লথ বানায় কি দিয়ে ক্যামেলের হেয়ার দিয়ে তাহলে খেয়াল করো আচ্ছা পিপল মেক ক্লথ এইটা হবে পারফেক্ট হয়ে হচ্ছে আউট কথা বুঝতে পেরেছ আউট অফ ক্যামেল হেয়ার কথা বুঝতে পেরেছ মেক আউট মানে হচ্ছে কোনো কিছু বানানো কথা বুঝতে পেরেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পিপল মেক ক্লথ আউট অফ ক্যামেল হেয়ার কথা বুঝতে পেরেছে যে মানুষ হচ্ছে ক্যামেলের চুল দিয়ে কি বানায় এই কি বলে মানে ক্লথ বানায় মানে কাপড় বানায় কথা বুঝতে পেরেছো তারপর হচ্ছে শোস আর মেড ড্যাশ হাইডস বলেছে তাদের হাইডস দিয়ে আমরা কি বানাই তাদের হাইডস দিয়ে আমরা হচ্ছে শু বানাই বা জুতা বানাই এখানে তুমি দিতে পারো মেড ফ্রম হাইডস মনে রাখবা বেসিক্যালি আমরা মেডের ক্ষেত্রে খেয়াল করবা মেডের ক্ষেত্রে আমরা হচ্ছে তিনটা জিনিস ব্যবহার করি একটা হচ্ছে মেক আউট এটা বানাই হচ্ছে চুল জাতীয় বা হেয়ার জাতীয় কোনো কিছু দিয়ে বানাইলে মেক অফ বা মেড অফ যে জিনিস দিয়ে বানাইছে তা দেখা গেলে যখন আমি সংক্ষিপ্তে লিখে দিই দেখা গেলে যেমন হচ্ছে আমি ধরো তোমাকে বলি দ্য রিং ইজ মেড অফ গোল্ড রিং যে গোল্ড দিয়ে বানাইছে সেটা দেখা যাচ্ছে রিং দেখলে আমরা বুঝতে পারি ও এই রিংটা হচ্ছে গোল্ডের রিং তাহলে যেই জিনিস দিয়ে বানায় সেইটা যদি দেখা যায় সেক্ষেত্রে বসে হচ্ছে মেক অফ আরেকটা আছে মেক ফ্রমটা হচ্ছে বেসিক্যালি দেখা না গেলে সেই ক্ষেত্রে বসে যেমন আমরা যে হচ্ছে ওটের হচ্ছে দিয়ে এই হাইডস দিয়ে হচ্ছে আমরা কি বানাচ্ছি জুতা বানাচ্ছি এটা দেখা যাচ্ছে না যেহেতু দেখা যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে মেড ফ্রম যদি দেখা যাইতো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতাম মেড অফ তারপর দেখো দ্য ক্যামেলস আর অলসো গুড ড্যাশ আচ্ছা এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কথা বুঝতে পেরেছো এটা হচ্ছে গুড অ্যাট দক্ষ দ্য ক্যামেলস হচ্ছে গুড অ্যাট দক্ষ ট্রাভেল ইন দ্য ডিজার্ট গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ কথা বুঝতে পেরেছো আচ্ছা গুড অ্যাট দক্ষ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্য ক্যামেলস আর গুড অ্যাট ট্রাভেল ইন দ্য ডিজার্ট বলেছে ওট খুবই দক্ষ কি করার জন্য ডিজার্টের মধ্যে চলাচল করার জন্য এখন তুমি যদি এখানে অ্যাট না দিয়া তুমি যদি এখানে ফর দাও আনসার ভুল হবে না কথা বুঝতে পেরেছো যে ক্যামেল ইজ গুড ফর ট্রাভেল ইন দ্য ডিজার্ট ওট হচ্ছে ডিজার্টে বা মরুভূমিতে চলাচলের জন্য খুবই পারফেক্ট কথা বুঝতে পেরেছো সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করে তুমি এখানে অ্যাট ইউজ করতে পারবা অথবা তুমি এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না ব্যবহার করলে তুমি এখানে ফর ইউজ করতে পারবা ভাই দুইটাই হবে কোনো সমস্যা নাই ভাই মেড বাই দেওয়া যাবে না হ্যাঁ মেড বাই দেওয়া যাবে যখন দেখা যাবে না সেইটার ক্ষেত্রে তুমি বাই দিতে পারবা কথা বুঝতে পেরেছো যদি দেখা না যায় সেইটার ক্ষেত্রে তুমি বাই দিতে পারবা কোনো সমস্যা নাই আমার চিনসেন নেই কি বলো ভাই আচ্ছা আপনি কি চাঁদপুরের এই বাড়িঘর পরে তারপরে দেখো সাম পিপুল ট্রাভেল দ্য ডিজার্ট বলেছে কিছু লোক ট্রাভেল করে ডিজার্টে
ড্যাশ ক্যামেল টু মেক লিভিং বলেছে সাম পিপল ট্রাভেল দ্য ডিজার্ট বাই ক্যামেলস দিতে পারো, উইথ ক্যামেলস দিতে পারো, কথা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নাই। যে কিছু লোক ডিজার্টে ট্রাভেল করে কিসের দ্বারা? ক্যামেলের দ্বারা, যাদেরকে আমরা বলি হচ্ছে তোমার বেদুইন গোষ্ঠী, তারা হচ্ছে এই ওট পাখি বলতেছে ওটের দ্বারা ডিজার্টে চড়ে বেড়ায়, কথা বুঝতে। তো সেই ক্ষেত্রে তুমি বাইও দিতে পারো, উইথও দিতে পারো, কথা বুঝতে পেরেছো, বা অনও দিতে পারো, যে ওটের উপরে উঠে চড়ে বেড়ায়, কথা বুঝতে পেরেছো। ওটের উপরে উঠে তারা হচ্ছে মরুভূমিতে চড়ে বেড়ায়। তার মানে তুমি এখানে বাই দিলেও সঠিক, উইথ দিলেও সঠিক, তুমি এখানে অন দিলেও সঠিক, তোমার স্বাধীনতা আছে, তুমি এখানে যেটা দাও সেটাই সঠিক হবে, টিচার তোমার মার্কস কাটতে পারবে না। ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মানে কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে যে প্রিপোজিশনগুলো মুখস্থ করতে হয়, যে প্রিপোজিশনগুলো শব্দের সাথে বসে, অটো বসে। যেমন আমি যে একটু বললাম, একটু বললাম না যে গোড অ্যাট, এই গোড অ্যাট মানে হচ্ছে দক্ষ। খেয়াল করো, এই গোড মানে দক্ষ না, গোড মানে হচ্ছে ভালো। এই গোডের সাথে অ্যাট মিলে তারপরে হয়ে গেছে কি? দক্ষ। তার মানে এই দুইটার মিলিয়ে এটার অর্থ হচ্ছে কি? দক্ষ। এই যে গোডের সাথে অটোমেটিক্যালি অ্যাট বসে আরেকটা অর্থ মিন করেছে, এটাকে বলা হয় ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যখন একটা শব্দের সাথে একটা প্রিপোজিশন মিক্স হয়ে একটা নতুন অর্থ প্রকাশ করে, তাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি। হ্যাঁ, ওকে, একটু শেয়ার করে দাও বন্ধুদেরকে, একটু শেয়ার করে দাও বা মেনশন করে দাও। আচ্ছা, খেয়াল করো, এ টিচার ইজ এ আর্কিটেক্ট। একজন টিচার হচ্ছে একজন আর্কিটেক্ট। আর্কিটেক্ট মানে হচ্ছে যে কোনো কিছু বানায়, যে কোনো কিছু তৈরি করে। আর্কিটেক্ট আমি বলতে পারি অফ এ নেশন। অফ এ নেশন মানে হচ্ছে দেশের। তাহলে একটা দেশের আর্কিটেক্ট হচ্ছে কারা? টিচাররা। তাহলে টিচাররা কি বানায়? টিচাররা ভালো মানুষ বানায়, কথা বুঝতে পেরেছ? তাহলে একটা দেশের, এখানে দেশ এর বুঝাইতে আমি কি বসাইছি? অফ। যে একটা দেশের আর্কিটেক্ট, আর্কিটেক্ট হচ্ছে কারা? আর্কিটেক্ট হচ্ছে টিচাররা। কেন? কারণ সেই দেশে মানুষ ভালো হবে নাকি খারাপ হবে সেই জিনিসটা তৈরি করে হচ্ছে কারা? তৈরি করে হচ্ছে টিচাররা। তারপর দেখো, হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, সে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ড্যাশ ইন বিল্ডিং আপ, এখানে হবে ইন বিল্ডিং আপ এন এডুকেটেড নেশন, কথা বুঝতে পেরেছ? আচ্ছা, যে তার একটা গুরুত্বপূর্ণ রুল রয়েছে, কিসে রয়েছে? ইন বিল্ডিং আপ এন এডুকেটেড নেশন। একটা এডুকেটেড নেশন, একটা শিক্ষিত জাতি তৈরি করতে, একটা শিক্ষিত দেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কে পালন করে? শিক্ষক পালন করে, কথা বুঝতে পেরেছ? এখানে তুমি অনেকভাবে দিতে পারো। বিল্ডিং এর আগে বেসিক্যালি প্রিপোজিশনটা ইন বসে, প্রিপোজিশনগুলোকে দিলে ভালো হয়। আচ্ছা, অফিস তো বন্ধ হয়ে গেছে, অফিস বন্ধ হওয়ার আগে একটু বলতে ভাইয়া, কারণ আমাদের অপারেটররা সবাই তো চলে গেছে বাসায়। আচ্ছা, আমি চেষ্টা করবো, তারপরে দেখি যদি কারো দিয়ে করাইতে পারি। আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা একটা টেবিল হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব না, কোনো সমস্যা নেই, যেন তোমাদের পড়তে সুবিধা হয়, কথা বুঝতে পারছো? দিয়ে দিব না, টেনশন করার দরকার নেই। ওকে, একটু বেশি বেশি শেয়ার দিয়ে দাও যেন সবাই চলে আসে। তারপরে দেখো, হি ডিসপ্লেস দ্য ডার্কনেস, খেয়াল করো, সে হচ্ছে ডার্কনেস, অন্ধকার দূর করে। কোথা থেকে? অজ্ঞতা থেকে। তাহলে খেয়াল করো, আমি কি বলতে পারি না যে হি ডিসপ্লেস দ্য ডার্কনেস ফ্রম ইগনোরেন্স, সে এই যে আমাদের অজ্ঞতার মধ্যে যে একটা অন্ধকার রয়েছে, সেই অন্ধকারটা দূর করে। কোত্থেকে দূর করে? অজ্ঞতা থেকে দূর করে। আমরা যখন শিক্ষিত হয়ে যাব, আমরা কি তখন আর অজ্ঞ থাকবো? যেমন আগে যেটা হয়তো, আজ থেকে 4-5 বছর আগেও যখন ফেসবুক মানুষ চালানো শুরু করছে, ফেসবুকে র্যান্ডমলি একটা পোস্ট আসতো যে এই পোস্ট 20 জনকে শেয়ার দিলে আপনি সুখবর পেয়ে যাবেন। দেখছে সত্যি সত্যি মানুষ 20 জনকে শেয়ার দিয়ে দিচ্ছে। মেসেঞ্জারে ঢুকলে এগুলোই পাইতাম, আগে হোয়াটসঅ্যাপে ঢুকলে এগুলোই পাইতাম যে এই নামটি 20 জনকে শেয়ার করে দিলে আপনি একটা সুখবর পেয়ে যাবেন। আপনি কালকের মধ্যে আল্লাহ লেখা থাকে, আল্লাহ বা বিসমিল্লাহ, এগুলো যদি আপনি 20 বার শেয়ার করেন আপনি জান্নাতে চলে যাবেন। এই যে এই ব্যাপারগুলা মানুষ শেয়ার করতো, অনেকেই শেয়ার করতো। কেন শেয়ার করতো? কারণ সে বুঝতেছে না, তার অজ্ঞতার কারণে। তার অজ্ঞতার কারণে বুঝতেছে না যে এটা আসলে কিছুই না, এটা আসলে একটা স্ক্যামের মতো, কথা বুঝতে পারছে। কিন্তু এখন আর মানুষ সচেতন। কেন? এখন আর মানুষ এটা শেয়ার করে না, মানুষ এটা সম্বন্ধে জেনে গেছে, সে এডুকেশনটা পেয়ে গেছে, সে জ্ঞানটা পেয়ে গেছে, জানা আরে এ তো ভুয়া। এখন অনেকে করে, সেটা হচ্ছে মুরব্বীরা করে, না বুঝে। তাহলে খেয়াল করো, সাপ্তাহিক পরীক্ষাগুলো নেওয়া হয় না কেন? সাপ্তাহিক পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে না এই জন্য, এই সপ্তাহে নেওয়ার কথা ছিল, বাট আমি ভাবলাম যে তোমরা পরীক্ষা, ঈদ চলে আসছে, তোমরা পড়ছো কিনা, তাই আমি বললাম যে আছে থাক। আচ্ছা, অনেকে শেয়ার করে যারা আসলে বুঝতে পারে না, কথা বুঝতে পারছো? আচ্ছা, তারপরে খেয়াল করো যে হি ডিসপ্লেস দ্য ডার্ক ফ্রম ইগনোরেন্স। আচ্ছা,
অফ দ্য লট অফ নেশনস। কথা বুঝতে পেরেছ? অনেক দেশের কথা বুঝতে পেরেছ? এই যে বা খেয়াল করো, তাহলে এই যে অনেক দেশের মধ্যে যে অজ্ঞতাটা রয়েছে, খেয়াল করো, হি ডিসপ্লেস দ্য ডার্কনেস ফ্রম ইগনোরেন্স অফ দ্য নেশন। কথা বুঝতে পেরেছ? বা তুমি এইখানে উল্টা করে দিলে সবচেয়ে ভালো হয়, যেহেতু নেশনের কথা বলেছে, তুমি এখানে দাও হি ডার্কনেস অফ ইগনোরেন্স ফ্রম দ্য নেশন। একটা দেশের মধ্যে মানুষের যে অজ্ঞতা রয়েছে, সেই অজ্ঞতার অন্ধকারগুলো তারা হচ্ছে কি করে? দূর করে। কথা বুঝতে পেরেছো? ডার্কনেস অফ ইগনোরেন্স ফ্রম দ্য নেশন, ফ্রম দ্য লর্ডস অফ এ নেশন। কথা বুঝতে? তাহলে এটা সবচেয়ে বেস্ট হয় যে একটা দেশে ভাইয়া। আরেকটা হচ্ছে শেয়ার করলে স্মার্টফোন বা ল্যাপটপ গিফট পাবে, অনেকে আমাকে পাঠাইছে। আচ্ছা হ্যাঁ, এগুলো এখন নতুন নতুন স্ক্যাম চলে আসছে যে আসলে গিফট করলে 20 জনকে শেয়ার দিলে একটা পাবেন। আমার বন্ধু কয়েকদিন আগে শেয়ার করছে যে এটা শেয়ার করলে সবাইকে এডিডাসের জুতা পাবে, 20,000 টাকা দামের এডিডাসের জুতা পাবে। সো সে ভাবছে যে তাহলে জুতাটা পাইতেই হয়, সামনে ঈদ, মিস করা যাবে না, সে শেয়ার করে দিচ্ছে হোয়াটসঅ্যাপে সবাইকে। তো এটা আসলে এখন কমন, নতুন নতুন সিস্টেমে স্ক্যাম আসে এবং আমরা সেটাকে হচ্ছে ফলো করি। তাহলে খেয়াল করো যে আমি কি বলতে পারি যে হি ডিসপ্লেস দ্য ডার্কনেস। এখন খেয়াল করো, যদি এই অংশটা না থাকতো তাহলে আমি ফ্রম দিতাম যে অজ্ঞতা থেকে অন্ধকার দূর করতেছে, কিন্তু যেহেতু আবার আরেকটা জিনিস আছে, নেশন বা দেশের কথা বলেছে, এই জন্য আমি দিয়েছি যে হি ডিসপ্লেস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স ফ্রম নেশন। কথা বলছে দেশের মধ্যে যেই অজ্ঞতা রয়েছে, সেই অজ্ঞতার হচ্ছে অন্ধকার সে দূর করে। কে দূর করে? ফিশিং লিঙ্ক দেয় এখন। হ্যাঁ, আমার এই কালকে হচ্ছে আমার এই পেজে একটা ফিশিং লিঙ্ক আসছে যে আপনি ভায়োলেট করেছেন, আপনার ক্লাস হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে, ঠিক আছে? আপনি এই লিঙ্কে ক্লিক করেন, এই লিঙ্কে ক্লিক করে তাড়াতাড়ি আপনি হচ্ছে আপনার করেন, রিভিউ করেন, নাহলে কিন্তু আপনার আইডি ব্যান হয়ে যাবে, কালকে আপনার এই পেজ ব্যান হয়ে যাবে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, ঠিক আছে? পরে হচ্ছে আমাদের যে কম্পিউটার অপারেটর, তাকে দেখালাম অফিসে, সে বললো ভাই এটা একটা ফিশিং লিঙ্ক। নাহলে আমি নিজে ভয় পেয়ে গেছিলাম, আমার মতো একটা ছেলে, এডুকেটেড ছেলে, আমি নিজেই কনফিউজড হয়ে গেছিলাম যে কি রে, আমার পেজ কি ব্যান করে দিবে নাকি? কি করলাম ভায়োলেটেড, ক্লাসে তো কিছু বলিও না ওই রকম, ভায়োলেশনের মতো। যাই না, পরে দেখি যে এটা একটা ফিশিং লিঙ্ক, মানে আমি যদি লিঙ্কে ক্লিক করি তাইলেই আমার পেজ গন, যেভাবে হচ্ছে আমার আগের পেজটা গেছে আর কি। দেখো, হি ইজ অ্যান অ্যাক্টর সো টু স্পিক, বলেছে সে একজন অভিনেতা এবং সে একজন হচ্ছে স্পিকার, যে কথা বলে। হি হ্যাজ টু সুট হিজ অ্যাক্ট অ্যাকর্ডিং। এই যে একটা টিচার, সে যে অ্যাক্ট করে, সে যে অভিনয় করে, এইটা হচ্ছে তার হচ্ছে কি করতে হবে? অ্যাকর্ডিং দ্য নিড অফ হিজ অডিয়েন্স। খেয়াল করো, এই অ্যাকর্ডিং এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে ভাইয়া টু। এটা কোনো রুলস না, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাকর্ডিং টু। এটা তোমরা স্কুলে থাকতে অনেক দেখেছো হয়তো। হি হ্যাড টু সুট হিজ অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য নিড অফ হিজ অডিয়েন্স হুইচ ইজ হিজ ক্লাস। বলেছে এই যে একটা টিচার যখন কথা বলে, তার কথা বলার যে এক্সপ্রেশন, তার কথা বলার যে অ্যাক্ট, এই অ্যাক্টটা অবশ্যই তার কথা বলার সাথে মিলতে হবে। কথা বুঝতে পেরেছো? তাহলে এটা মানুষের হচ্ছে ব্রেইনে বা কনসেন্ট্রেশন করতে সুবিধা হয়। কেন এটা কি বললাম খেয়াল করো, এই কথাটা একটা সত্য কথা। কেন? তুমি দেখবা যে এই যে প্রিপোজিশন অনেক টিচারই ক্লাস নেয়, অনেকেই পড়ায়, কারোটা তোমরা বুঝতে পারো, কারোটা তুমি বুঝতে পারো না। একই পড়া, একইভাবেই পড়াচ্ছে, বাট বুঝতে পারো না। কেন? কারণ অনেকে এটাকে এক্সপ্লেন করে একটু ক্রিটিক্যাল ওয়েতে, অনেকে এক্সপ্লেন করতে পারে সহজভাবে। তাহলে এই যে সহজভাবে এক্সপ্লেন করে, তার একটাই হচ্ছে তার কথার সাথে কি হয়ে যায়? মিলে যায়, যার কারণে হচ্ছে আমাদের ধরতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। আবার একই প্রিপোজিশন যখন আরেকটা টিচার আমাকে এক্সপ্লেন করে, দেখেছে আমার বুঝতে কষ্ট হয়। কেন কষ্ট হয়? কারণ তার যে অ্যাক্ট, সেটা আমি ধরতে পারছি না, তার স্পিকিং এবং অ্যাক্ট আমাদের ধরতে সমস্যা হয়। তো এইটাই বলেছে যে একটা টিচার যখন পড়াবে, ডেফিনেটলি তার অ্যাক্ট এবং স্পিকিং যেন মিলে। বলছে হি ইজ আ ক্লিয়ার স্পিকার, এবং যে একটা টিচার যখন কথা বলবে, তার স্পিকার, সে একটা ক্লিয়ার স্পিকার হইতে হবে, মানে স্পষ্ট ভাষী। ক্লিয়ার স্পিকার মানে হচ্ছে কি? স্পষ্ট ভাষী হইতে হবে, কারণ সে যদি স্পষ্ট ভাষায় কথা না বলে তাহলে মানুষ বুঝতে পারবে না। হি ইজ এ ক্লিয়ার স্পিকার ড্যাশ গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস। তার মানে সে একটা স্পষ্টবাদী হইতে হবে, এবং সেই স্পষ্টবাদী হওয়ার সাথে তার কি থাকতে হবে? ভালো, স্ট্রং এবং প্লিজিং ভয়েস থাকতে হবে, কারণ কণ্ঠটা অনেক কিছু ম্যাটার করে। তাহলে এই যে তাকে স্পষ্টবাদী হইতে হবে, সাথে সাথে তার উইথ মানে হচ্ছে কি? সাথে সাথে তার কণ্ঠ কি হইতে হবে? গুড হইতে হবে, প্লিজিং হইতে হবে। কারণ আমরা দেখেছি অনেক সময় যে টিচারের কণ্ঠটা না ভালো হইলে আসলে আমাদের কনসেন্ট্রেশনের সমস্যা হয়। অনেক সময় দেখবা যে যাদের ভয়েসটা হচ্ছে একটু প্লিজিং, যাদের ভয়েসটা একটু গুড হার্ট, তাদের ক্লাসে মনোযোগ দেওয়া যায় ওইভাবে সহজে। যাদের ভয়েসটা একটু প্লিজিং না, দেখবা তাদের ক্লাসে মনোযোগটা সহজে আসে না। এইটাই বলেছে যে একটা টিচারের হচ্ছে একটা কি হইতে হবে। আচ্ছা, লেট হয়ে গেল ভাইয়া, লেট করা যাবে না।
লেট করে আসছো, বেশি বেশি করে শেয়ার দিয়ে দাও, একটু শেয়ার দিয়ে দাও যেন আমাদের বন্ধুরা সবাই চলে আসে। বুঝলাম না, আমরা এত কষ্ট করে প্রিপোজিশন পড়তেছি, সবাইকে নিয়েই পড়ি। তাহলে খেয়াল করো যে তার হচ্ছে একটা ভালো স্পিকার হইতে হবে, স্পষ্ট ভাষী হইতে হবে, সাথে সাথে তার ভয়েসটাও প্লিজিং স্ট্রং হইতে হবে। হুইচ ইজ ড্যাশ হিজ কন্ট্রোল, কথা বুঝতে পেরেছ? এবং এই যে বলেছে যে হুইচ ইজ ড্যাশ হিজ কন্ট্রোল, আচ্ছা হিজ ক্লিয়ার স্পিকার উইথ গুড স্ট্রং অ্যান্ড স্প্লিং ভয়েস। আচ্ছা হুইচ ইজ আন্ডার হিজ কন্ট্রোল, তার নিজের কন্ট্রোলে থাকতে হবে, কথা বুঝতে পেরেছ? হুইচ ইজ আন্ডার হিজ কন্ট্রোল। তাহলে খেয়াল করো এই যে তার বয়সটা কি হইতে হবে, তার বয়সটা তার নিজের কন্ট্রোল হইতে হবে। স্বজন ভাইয়ের ক্লাস 20 জনকে শেয়ার দিলে রাতের মধ্যে একটা সুখবর পাবেন, না হলে 20 বছর কোনো সুখবর পাবেন না, দ্রুত শেয়ার দিয়ে দেন। হ্যাঁ আজকে স্বজন ভাই কোনো হইলে হ্যাকার হইলে বা স্ক্যামার হইলে তাহলে এইরকম একটা মেসেজ সবাই দিয়ে দিতাম যে স্বজন ভাইয়ের পেজ যে বেশি বেশি শেয়ার দিবে সে আজকে রাতেই সুখবর পেয়ে যাবে। দেখা গেছে আজকে রাতে সে ঈদের সালামি পেয়ে গেল, এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে, তাই না? সো এরকম ফিশিং লিঙ্ক চলে যায়। তো দেখো যে বলেছে একটা লোকের মধ্যে কি থাকতে হবে, তার মধ্যে ভালো একটা বয়স থাকতে হবে এবং সেই বয়সটা তার কন্ট্রোলে থাকতে হবে। আর এই কন্ট্রোলে থাকাকে আমরা বলি হচ্ছে আন্ডার হিজ কন্ট্রোল। হি ডাজ নট সিট মোশনলেস, তার হচ্ছে মোশনলেস হওয়া যাবে না। মোশনলেস কি? মোশনলেস হচ্ছে কোনো ছাড়া, কোনো অনুভূতিহীন ছাড়া, কোনো আবেগ নাই, অনুভূতি নাই, ক্লাসে আসছে পড়াচ্ছে। প্রিপোজিশন ইজ এ প্রিপোজিশন যেটা হচ্ছে শব্দের পূর্বে বসে তারপরে বসে এইখানে বসবে অ্যাট, এইখানে বসবে অফ, এখানে বসবে ফ্রম, এখানে বসবে টু। এই যে পড়ায় যাচ্ছে পড়ায় চলে গেছে, সব মাথার উপর দিয়ে চলে গেছে। তো এইটাই বলেছে যে একটা টিচার আসলে মোশনলেস হইলে চলে না। একটা টিচারের হচ্ছে তার মধ্যে একটা লাইভলিনেস থাকতে হবে, তার মধ্যে একটা থাকতে হবে যে না যেন আমরা তাকে কনসেন্ট্রেশন করতে পারি। এখন সে যদি র্যান্ডমলি আসে পড়ায় রিডিং পড়ার মতো চলে গেল কোনো মোশন ছাড়া, তাহলে দেখছি ওইটাতে আমাদের কনসেন্ট্রেশন ওইভাবে থাকে না। তাহলে খেয়াল করো ক্লাসে ঢুকা মাত্রই শেয়ার। আর ভেরি গুড, ভালোবাসা নিও আব্দুল্লাহ। কোনটা কেন হইতেছে একটু ভাই বিস্তারিত বললেন পারলে। বিস্তারিত তো বলে দিচ্ছি ভাইয়া, প্রত্যেকটাতে এক্সপ্লেন করতেছি। আচ্ছা তারপরে দেখো হি ডাজ নট সিট মোশনলেস ড্যাশ, খেয়াল করো আচ্ছা খেয়াল করো হি ডাজ নট সিট মোশনলেস ড্যাশ হিজ ক্লাস। তাহলে খেয়াল করো তাহলে কি করতে হবে, তার ক্লাসের সামনে তাকে মোশনলেস হলে চলবে না। সে যখন তার ক্লাসটা নিবে তার ক্লাসের অডিয়েন্সের সামনে, তার ছাত্র ছাত্রীদের সামনে তার কি থাকলে চলবে না, মোশনলেস, আবেগ অনুভূতিহীন থাকলে চলবে না। তাহলে কোথায় তার এই লাইভলিনেস থাকতে হবে, তার ক্লাসের সামনে। তাহলে এটা কি হবে, তার ছাত্রদের সামনে। এটা সঠিক হয় হচ্ছে ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ ক্লাস, তার ক্লাসের সামনে, তার ছাত্র ছাত্রীদের সামনে তার হচ্ছে আবেগ অনুভূতিহীন থাকলে চলবে না, তার হচ্ছে লাইভলিনেস থাকতে হবে, প্রাণবন্ত থাকতে হবে। কথা বুঝতে পেরেছো? এটাই বলেছে যে কোথায় থাকতে হবে, তার ক্লাসের সামনে, ইন ফ্রন্ট অফ হিজ ক্লাস। তুমি এখানে ইন ফ্রন্ট অফ যদি মাথায় না আসে তাহলে তুমি বিফোর দিতে পারো। হ্যাঁ, বিফোর মানে হচ্ছে আগে, তার ক্লাসের আগে। কথা বুঝতে পেরেছো? যদি দেখো যে ইন ফ্রন্ট অফ তোমার মাথায় নাই বা মাথায় আসতেছে না, কথা বুঝতে পেরেছো? তাহলে যে মাথায় আসতেছে না তখন তুমি ইন ফ্রন্ট অফ এর জায়গায় তুমি হচ্ছে বিফোর দিতে পারো। কথা বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করো এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল, কারো মধ্যেই কোনো কিছু কি আছে, ভ্যালুয়েবল আছে। এটা হবে তোমার খেয়াল করো এভরিবডি বুঝছিলাম, হ্যাঁ এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ইন হিম, তার নিজের মধ্যে কোনো কিছু ভ্যালুয়েবল আছে। কোথায় আছে? তার নিজের ভেতরে আছে। তাহলে এই যে কোনো কিছুর ভেতরে বোঝাইতে, হোক রুমের ভেতরে, হোক দেহের ভেতরে, হোক মনের ভেতরে, কোনো কিছুর ভেতরে বোঝাতে সেই ক্ষেত্রে আমাদের বসে হচ্ছে ইন। তাহলে বলেছে দেয়ার ইজ সামথিং, প্রত্যেকটা ব্যক্তির ভেতরেই, প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই কিছু না কিছু আছে যেটা হচ্ছে কি খুবই ভ্যালুয়েবল। কেউ বলতে পারে, কেউ হচ্ছে ভাই অন দেয়া যায়, হ্যাঁ ইন যদি মাথায় না থাকে সেই ক্ষেত্রে অন দিতে পারবা, তবে ইনটা বেস্ট, টিচার খুশি হবে। তবে অন দিলেও আনসার কাটবে না, মানে টিচার কাটবে না। আচ্ছা তারপরে দেখো এ গুড টিচার ডিসকভার দ্য ট্রিজার হিডেন ইনসাইড ইচ স্টুডেন্ট। একটা গুড টিচার কি করে, প্রত্যেকটা ছাত্রের ভিতরে এই যে গোপন প্রতিভা, এই প্রতিভাগুলো হচ্ছে বের করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। না দেরি কেন ভাইয়া, বেশি করে শেয়ার দিয়ে দাও। দেখো হি অলসো
wants the students to be happy and for this he keeps them busy. সে চায় যে তার প্রত্যেকটা স্টুডেন্ট কি হোক, হ্যাপি হোক, এই জন্য সে কি করে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বিজি রাখে, ব্যস্ত রাখে, যেমন হোমওয়ার্ক দেয়, পড়াশোনা দেয়, এগুলো দিয়ে হচ্ছে ব্যস্ত রাখে। যেমন আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে ব্যস্ত রাখি, কি বলে, শেয়ার করতে বলে, মেনশন করতে বলে, বেশি বেশি করে শেয়ার করবা, বেশি বেশি করে মেনশন করবা, ক্লাসের মধ্যে ব্যস্ত থাকবা। কথা বুঝতে পেরেছো? ক্লাসের মধ্যে ব্যস্ত থাকলে সেটা ভালো করে কাজে দিবে। আচ্ছা, তাহলে খেয়াল করো যে এই যে বলেছে সে সবাইকে ব্যস্ত রাখে। ভাইয়া জানি না, এখন তো ক্লাস বলেছিলাম, ভাইয়া এখন ক্লাস ঘোষণাও দিয়েছিলাম, ঠিক আছে। দেখো, এ গুড টিচার নেভার হ্যাঙ্কার্স। আচ্ছা, এই হ্যাঙ্কারের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে হ্যাঙ্কার আফটার, এটা মাথায় রাখবা। এ গুড টিচার নেভার হ্যাঙ্কার আফটার মানি। কথা বুঝতে পেরেছো? বলেছে একটা ভালো টিচার কখনোই টাকার পেছনে ছুটে না। এখানে হ্যাঙ্কারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসেছে আফটার, এটাতে কোনো নিয়ম নাই। কথা বুঝতে পেরেছো? হ্যাঙ্কার আফটার, কথা বুঝতে পেরেছো? হ্যাঙ্কার আফটার বলেছে এ গুড টিচার নেভার হ্যাঙ্কার আফটার মানি। বলেছে একটা ভালো শিক্ষক কখনোই টাকার পিছনে কি করে না, দৌড়ায় না। কথা বুঝতে পেরেছো? এ গুড টিচার নেভার হ্যাঙ্কার্স আফটার মানি। একটা ভালো শিক্ষক কখনোই টাকার পিছনে কি করে না, দৌড়ায় না। তারপরে খেয়াল করো, শিল্পী ম্যারিড রশিদ। শিল্পী কি করেছে, রশিদকে বিয়ে করেছে ড্যাশ দ্য এজ অফ 15, 15 বছর বয়সে। এই যে বয়সের ক্ষেত্রে সবসময় ব্যবহার করবো হচ্ছে অ্যাট। কথা বুঝতে পেরেছ? বয়সের ক্ষেত্রে সকল কিছু মিন করলে বয়সের ক্ষেত্রে বোঝাবো হচ্ছে অ্যাট। যেমন হি অ্যাডমিটেড টু দ্য স্কুল অ্যাট দ্য এজ অফ 5, সে 5 বছর বয়সে স্কুলে অ্যাড হয়েছে। হি ম্যারিড অ্যাট দ্য এজ অফ 15, সে 15 বছর বয়সে বিয়ে করেছে। হি ডাইড অ্যাট দ্য এজ অফ 75, সে 75 বছর বয়সে মারা গেছে। তাহলে মনে রাখবা, যদি দেখো যে সেন্টেন্সে বয়সকে ইন্ডিকেট করেছে, তার ক্ষেত্রে বেসিক্যালি বসাবা হচ্ছে ভাইয়া অ্যাট বসাবা। কথা বুঝতে পেরেছো? তার ক্ষেত্রে বসাবা হচ্ছে অ্যাট। যে শিল্পী ম্যারিড রশিদ অ্যাট দ্য এজ অফ 15, সে হচ্ছে রশিদকে বিয়ে করেছে কত বছর বয়সে, 15 বছর বয়সে। তারপরে ম্যারিং ড্যাশ। আচ্ছা, এখানে এই ম্যারিং এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, ম্যারিং অফ। কথা বুঝতে পেরেছো? উ এফ অফ না, উ ডাবল এফ অফ। এই ম্যারিং অফ মানে হচ্ছে বিয়ে সম্পন্ন করা। কথা বুঝতে পেরেছো? এটা তোমাদের একটা টেক্সট বুকের ইয়ে ছিল, প্যাসেজ ছিল, ম্যারিং অফ, ও ডাবল এফ অফ। এই ম্যারিং অফ মানে হচ্ছে একবারে শেষ করে দেওয়া, বিয়ে খতম, বিয়ে কমপ্লিট করে দেওয়া। কথা বুঝতে পেরেছো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলেছে ম্যারিং অফ ডটার্স। আচ্ছা, খেয়াল করো, ম্যারিং অফ ডটার্স আর্লি এজ, খুব অল্প বয়সে। এই যে বলেছি বয়সের কথা বললেই কি বসাই দিবা, অ্যাট বসাই দিবা। যে ম্যারিং অফ ডটার্স অ্যাট দ্য আর্লি এজ, খুব অল্প বয়সে সে তার কি করেছে, মেয়েদেরকে বিয়ে শেষ করে দিয়েছে, মানে বিয়ে দিয়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছ? তাহলে কোন বয়সে, অল্প বয়সে। আর বয়স বুঝাইলেই কি বসবে, অ্যাট বসবে। ইজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ড্যাশ ইন ড্যাশ মেনি ফ্যামিলিজ। আচ্ছা, খেয়াল করো, আচ্ছা বলেছে এই যে অল্প বয়সে বিয়ে দেওয়া, এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এটা হবে ইন মেনি ফ্যামিলিজ, অনেক ফ্যামিলিতে। কথা বুঝতে পেরেছ? বা অফ মেনি ফ্যামিলিজ, অনেক ফ্যামিলির। ইন দিলেও হবে, অফ দিলেও হবে। যে অনেক ফ্যামিলির হচ্ছে একটা কমন হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে কি, যারা হচ্ছে গ্রামে বসবাস করে তারা মেয়েদেরকে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। তো তুমি এখানে ইন রুরাল ফ্যামিলিজ দিতে পারো, ইন রুরাল বাংলাদেশ, অথবা দিতে পারো হচ্ছে অফ দিতে পারো। কথা বুঝতে পেরেছ? এখন ইন কেন বসাবা, কারণ একটা জায়গাকে মিন করেছে, যে গ্রামের অঞ্চলগুলোতে, গ্রামের অঞ্চল, এই যে গ্রামের জায়গাগুলো বা গ্রামের অঞ্চল বুঝাইছে, এই ক্ষেত্রে বেসিক্যালি আমরা বসাই হচ্ছে ইন। যে গ্রামের অঞ্চলগুলোতে বাংলাদেশের পরিবারগুলো কি করে, বাংলাদেশের পরিবারগুলো খুব অল্প বয়সে মেয়েদেরকে কি করে, মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। তারপরে দেখো ড্যাশ হার উইডিং। আচ্ছা, এটা হবে খেয়াল করো, ড্যাশ হার উইডিং শিল্পী জয়েন্ট লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ। খেয়াল করো, বিয়ের পরে সে কি করেছে, একটা লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপে যোগ দিয়েছে। তাহলে খেয়াল করো, বিয়ের আগে না, কবে, বিয়ের পরে। আর পরে বুঝাতে আমাদের কি বসে, আফটার। আফটার হার উইডিং, তার বিয়ের পর, শিল্পী জয়েন্ট এ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ দ্যাট হেল্পস হার। খেয়াল করো, বলেছে আফটার মানে বিয়ের পরে শিল্পী একটা হচ্ছে কি করেছে, এম্পাওয়ারমেন্ট গ্রুপে যোগ দিয়েছে, যেই গ্রুপটা তাকে হেল্প করেছে, হেল্পস হার, এটা হবে উইথ কালচারাল প্র্যাকটিস।
বিভিন্ন সাংস্কৃতিক প্র্যাকটিস করতে, পার্টিকুলারলি দোজ পার্টেইনিং ড্যাশ পার্টেনিং, এটা হবে পার্টেনিং এর পরে টু, মনে রাখবা পার্টেনিং এর পরে বা পার্টেনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাচ্ছে টু, পার্টেনিং টু দ্য টুলস নিডেড টু গ্রাজুয়ালি চেঞ্জ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। বলেছে এই যে শিল্পীর যখন বিয়ে করেছে, শিল্পীর বিয়ের পরে সে একটা এম্পাওয়ারমেন্ট গ্রুপের সাথে যুক্ত হয়েছে, যেই এম্পাওয়ারমেন্ট গ্রুপটার সাথে সাথে সে অনেক কিছু শিখেছে। কি শিখেছে? বিভিন্ন সাংস্কৃতিক প্র্যাকটিস শিখেছে এবং তাকে হচ্ছে কি করেছে, কিছু টুলস দিয়েছে, যেই টুলসগুলো তাকে হেল্প করেছে অল্প বয়সে বিয়ে এবং প্রেগনেন্সি সম্বন্ধে জানতে এবং সেগুলা কাজে লাগাইতে। কথা বুঝতে পেরেছো? এই পার্টেনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসছে হচ্ছে টু, এখানে কোনো রুলস নাই ভাইয়া, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসেছে। তারপর দেখো দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড ডিসকাশন। বলেছে এই যে গ্রুপের অ্যাক্টিভিটি ছিল, এই গ্রুপে হচ্ছে কি হইতো, ডিসকাশন হইতো, ইনক্লুড ডিসকাশন। তারপর হচ্ছে ড্যাশ হাউ টু চেঞ্জ বিহেভিয়ার, এটা হবে অন ডিসকাশনস অন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিসকাশনস অন মানে হচ্ছে কোনো একটা সম্বন্ধে আলোচনা করা। ডিসকাশনস অন মানে হচ্ছে, আবারও বলতেছি, কোনো কিছু সম্বন্ধে আলোচনা করলে সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে ডিসকাশনস অন। কথা বুঝতে পেরেছো? পার্টিকুলার অর্থ কি? পার্টিকুলার মানে হচ্ছে বিভিন্ন, আলাদা। কথা বুঝতে পেরেছো? বলেছে ইনক্লুড ডিসকাশনস অন হাউ টু চেঞ্জ বিহেভিয়ার। বলেছে এই যে গ্রুপটা, তারা হচ্ছে বিভিন্ন ডিসকাশন করতো কিসের সম্বন্ধে, কিভাবে হচ্ছে বিভিন্ন বিহেভিয়ার চেঞ্জ করা যায় রিলেটেড আচ্ছা ড্যাশ রিপ্রোডাক্টিভ হেলথ। বলেছে এই যে তারা ডিসকাশন করতো কোন ব্যাপারে, এই যে বিহেভিয়ারের ব্যাপারে, কোন বিহেভিয়ারের ব্যাপারে, রিলেটেড টু দ্য রিপ্রোডাক্টিভ হেলথ। এই রিলেটের সাথে, রিলেট টু মানে হচ্ছে সম্পর্কিত বা সংযুক্ত, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কথা বুঝতে পেরেছো? রিলেটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে টু, যে রিলেট টু বা রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ। তারা যে আলোচনাটা করতো সেই আলোচনাটা ছিল কিসের সাথে সংযুক্ত বা কিসের সাথে এই সম্পর্কিত, রিপ্রোডাক্টিভ হেলথ মানে এই যে তারা যে বাচ্চা জন্মগ্রহণ সম্বন্ধে, এই জন্মগ্রহণ বা স্বাস্থ্য সম্বন্ধে হচ্ছে তারা ডিসকাশন করতো। এজ ওয়ান কাউন্সিলিং লাইক ড্যাশ দিস এম্পাওয়ারমেন্ট, খেয়াল করো, লাইক ড্যাশ দিস এম্পাওয়ারমেন্ট গ্রুপ শিল্পী মেনি অফ দ্য গার্লস গট অ্যাসিস্ট্যান্স। আচ্ছা খেয়াল করো যে লাইক এখানে হচ্ছে মতো, আচ্ছা অফ দিস এম্পাওয়ারমেন্ট গ্রুপ। বলেছে এই এম্পাওয়ারমেন্ট গ্রুপের মতো, এই এর বুঝাইতে, খেয়াল করবা, এই এম্পাওয়ারমেন্ট গ্রুপের মতো আরও কিছু গ্রুপ তৈরি করে শিল্পী করেছে কি, অন্যান্য মেয়েদেরকেও কাউন্সেলিং করেছে যে তোমরা অল্প বয়সে বিয়ে করো না, তোমরা অল্প বয়সে বাচ্চা নিও না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা ইয়ার জন্য ক্ষতিকর, সব কিছুর জন্যই ক্ষতিকর। তাহলে খেয়াল করো যে এই যে শিল্পী করেছে কি, শিল্পী হচ্ছে আরও কিছু এম্পাওয়ারমেন্ট গ্রুপ তৈরি করেছে, যেই গ্রুপে সে হচ্ছে অন্যান্য ডেট ফ্রম, ডেড অ্যাট, কখন কোনটা বসবে, এগুলো একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ আচ্ছা ডেড, আচ্ছা প্রশ্ন তো করেছো, ক্লিয়ার করেই দেই, একটু খেয়াল করো। ডেট অফ, আচ্ছা ডেড অফ হয় না, ডাইড অফ, ডাইড অফ রোগে মরা, died from অ্যাক্সিডেন্টে মরা। কথা বুঝতে পেরেছ? তারপর হচ্ছে died by না খেয়ে মরা, died from died from বলতেছি, died for দেশের জন্য মরা। খেয়াল করো died of মানে হচ্ছে রোগে মরা, died from মানে হচ্ছে অ্যাক্সিডেন্টে মরা, died by হচ্ছে না খেয়ে মরা, আর died for হচ্ছে কি দেশের জন্য মরা। একটু অন্যরকম, বাট একটু ভালো করে মাথায় রেখো, মাথায় রাখলে পারবা। যেমন আমি বলতে পারি হি ডাইড অফ কলেরা, হি ডাইড অফ কলেরা, সে কিসে মারা গেছে, রোগে মারা গেছে, কলেরায়, তাই কি হবে ডাইড অফ, হি
ডাইড ফ্রম রোড অ্যাক্সিডেন্ট, সে কিসে মারা গেছে? সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে এই যে অ্যাক্সিডেন্টে মারা গেলে ফ্রম, আর রোগে মারা গেলে কি হয়? অফ। আবার আমি বললাম হি ডাইড বাই স্টারভিং। স্টারভিং মানে হচ্ছে না খেয়ে মরে যাওয়া, কথা বুঝতে পেরেছো? মানে একেবারে দরিদ্র, খাবার না পেয়ে মারা যায়। তাহলে হি ডাইড বাই স্টারভিং, কথা বুঝতে পেরেছো? তাহলে এই যে না খেয়ে মারা গেলে কি হবে? ডাইড বাই। আবার আমি বললাম হি ডাইড ফর হিজ কান্ট্রি। সে কেন মারা গেছে? তার দেশের জন্য মারা গেছে। তাহলে খেয়াল করো, ডাইড অফ রোগে মরা, ডাইড ফ্রম অ্যাক্সিডেন্টে মরা, ডাইড বাই না খেয়ে মরা, ডাইড ফর দেশের জন্য মরা। ঠিক আছে, মাথায় না থাকলে লিখে নিও বা স্ক্রিনশট দিয়ে নিও, পরবর্তীতে জানতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। বিশ্বাসঘাতকরা কি আছে নাকি বিদ্যাসাগরের কাছে? কি বুঝাইলে এটা? বিশ্বাসঘাতকরা কি আছে না বিদ্যাসাগরের কাছে, এটার মানে কি? বিশ্বাসঘাতকরা আছে না বিদ্যাসাগরের কাছে, এটার মানে কি ভাইয়া? আচ্ছা ভাইয়া, আচ্ছা খেয়াল করবা, একজন সে আবার প্রশ্ন করেছে, আমাদের প্লাবন প্রশ্ন করেছে, হি ডাইড ড্যাশ 1994। এটা সবসময় মনে রাখবা, এটা হচ্ছে সাল। কোনো সালকে মিন করলে সালের পূর্বে সবসময় ইন বসে, এটা ডাইডের জন্য বসে নাই, এটা সালের জন্য বসছে। কোনো সালকে মিন করলে, বছরকে মিন করলে তার পূর্বে সব সময় ইন বসে, কথা বুঝতে পেরেছো? হি ডাইড ইন 1994, সে 1994 সালে মৃত্যুবরণ করেছে, কথা বুঝতে পেরেছো? কোনো সময়কে নির্দেশ করলে, কোনো বছরকে নির্দেশ করলে, 100 বছর হোক, 1 বছর হোক, মাস হোক, সপ্তাহ হোক, কোনো বছর মিন করলেই আমাদের সেই ক্ষেত্রে ইন বসে, কথা বুঝতে পেরেছো? আচ্ছা, কারেন্ট চলে গেছিলো, আবার আসলাম, আবার আসছো, আবার নতুন করে ভাইয়া শেয়ার দিয়ে দাও। একটু বেশ বুঝলাম না, তোমরা শেয়ারই দাও না। গত ক্লাসে শেয়ার ছিল 40টা কাছাকাছি, আজকে শেয়ার হচ্ছে 16টা। তার মানে দিন দিন শেয়ারের পরিমাণ কমতেছে। ঈদের পরে এসে আর ক্লাস নিব না, বুঝতে পারছি। ভাই ব্রাদাররা ঠিকমতো শেয়ার দেয় না, ঠিকমতো ক্লাসও করে না, মানুষজন খালি কমে, তাই ঈদের পরে এসে আর ক্লাস নেওয়া যাবে না, ব্রেক দিয়ে দিব। আচ্ছা, মীর জাফরের থেকেও বিশ্বাসঘাতক। আচ্ছা, কে বিশ্বাসঘাতক? আচ্ছা আচ্ছা, তারপরে দেখো, জাপান ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি। জাপান একটা আইল্যান্ড কান্ট্রি। আচ্ছা খেয়াল করো, ড্যাশ দ্য ইস্ট কোস্ট অফ এশিয়া, যেটা হচ্ছে এশিয়ার ইস্ট, ইস্ট মানে হচ্ছে পূর্ব, এশিয়ার পূর্ব পাশে অবস্থিত। এবার খেয়াল করো, এই যে এশিয়ার পূর্ব পাশ, এইটা একটা জায়গা, এইটা একটা জায়গা। আর মনে রাখবা, জায়গাটা যদি ছোট হয় সেই ক্ষেত্রে বসে এট। আচ্ছা, আর জায়গাটা যদি বড় হয় সেই ক্ষেত্রে বসে হচ্ছে ইন। খেয়াল করো তো, এশিয়া মহাদেশের পূর্ব সাইড, এটা কি কোনোভাবে ছোট জায়গা হয়? কোনোভাবে সম্ভব না। এশিয়া মহাদেশের পূর্ব সাইড মানে কি? অনেক বড় জায়গা। তাহলে এই যে এশিয়া মহাদেশের পূর্ব সাইড একটা বড় জায়গা, এই বড় জায়গার ক্ষেত্রে আমাদের কি বসবে ভাইয়া? ইন বসবে। তাহলে খেয়াল করো যে জাপান একটা আইল্যান্ড, কোথাকার আইল্যান্ড? এশিয়ার পূর্ব সাইডের একটা আইল্যান্ড হচ্ছে। ভাইয়া অনেকে আনসার দিয়েছো এট, একটা হবে না ভাইয়ারা, খুব এক্সট্রিমলি সরি আমাকে বলতে হচ্ছে, একটা হবে না ভাইয়া। যদি জায়গাটা ছোট জায়গা হইতো তাহলে সেই ক্ষেত্রে অ্যাড বসতো, কিন্তু এইখানে যে জায়গাটা আছে ভাইয়ারা, এই জায়গাটা অ্যাকচুয়ালি ছোট না, এই জায়গাটা অনেক বড়, কথা বুঝতে পেরেছো? এই জায়গাটা অনেক বড়, একেবারে এশিয়ার পূর্ব সাইড। আর এশিয়ার পূর্ব সাইড কখনোই ছোট জায়গা হতে পারে না। তাহলে খেয়াল করো, যেহেতু এশিয়ার কি বলে, এই পূর্ব সাইড অনেক বড় জায়গা, ভাইয়া অন হবে না কেন? আচ্ছা, এইখানে একটা কথা আছে, এইখানে ইনটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট, যে বড় জায়গা বোঝাতে। তবে এইখানে যদি তুমি অন দেও তাহলে ভুল হবে না, যে এটা হচ্ছে কোথায়? এশিয়ার, পূর্ব এশিয়ার মধ্যে, কথা বুঝতে পেরেছো? এটা যখন এটা আসছিল হচ্ছে দিনাজপুর বোর্ডে 2022-এ, তখন যারা যারা ইন দিয়েছে তাদেরটাও কারেক্ট দিয়েছে, যারা যারা অন দিয়েছে তাদেরটাও কারেক্ট দিয়েছে টিচার, দুইটাই কারেক্ট হয়েছে বোর্ডের মধ্যে, আনসার দুইটাতেই কারেক্ট ছিল, কথা বুঝতে পেরেছো? তবে আমরা সহজটাই ধরবো যে বড় জায়গা ইন। তবে যদি ইন না দিয়ে অনেকে ভুল করে অন দিয়ে চলে আসো, তুমি মার্কস পাবা,
কথা বুঝতে পেরেছো? একে তো বড় জায়গা তাই ইন, আবার হচ্ছে পূর্ব এশিয়ার মধ্যে, আর আমরা জানি মধ্যে বুঝাইলেই কি বসে, মধ্যে বুঝাইলে বসে হচ্ছে অন। কথা বুঝতে পেরেছো? সো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা রাব্বি ভাইয়া? আচ্ছা, তাহলে খেয়াল করো ভাইয়া, তাহলে খেয়াল করো যে এইখানে তুমি জায়গার ক্ষেত্রে বুঝাইতে পারো, যেহেতু বড় জায়গা সেই ক্ষেত্রে তুমি বসাইতে পারো ইন, আর যখন তুমি বসাবা মধ্যে তাহলে তুমি বসাইতে পারো অন। তাহলে তোমার এখানে দুইটাই সঠিক। তাহলে খেয়াল করো, ইট হ্যাজ মোর দ্যান 100 আইল্যান্ডস হুইচ ওয়ার মোস্টলি ফর্মড। আচ্ছা, এখানে হচ্ছে ফর্মডের পরে ইয়াটা আসে নাই, কথা বুঝতে পেরেছ? এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আসে না, এটা হবে ফর্মড বাই। ফর্মড বাই একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কথা বুঝতে পেরেছ? যে এইখানে প্রায় 100-র মতো আইল্যান্ড আছে, এই আইল্যান্ডগুলো তৈরি হয়েছে ভূমিকম্পের দ্বারা। কিসের দ্বারা? ভূমিকম্পের দ্বারা তৈরি হয়েছে। বুঝলাম না, আমাদের মানুষজন খালি কমতেছে, কাহিনী কি? এত কমলে তো ক্লাস নেওয়া যাবে না। প্রথম দিকে যখন আমরা ক্লাস নিতাম মানুষ থাকতো 80 জন, 90 জন, এখন হয়ে গেছে 20-25 জন। না 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 না, ডিমোটিভেট হয়ে গেলাম। ব্রাদার্সরা বুঝতে পারছি, ঈদের আমেজ লেগেছে, ক্লাস করতে ভালো লাগতেছে না, তার মানে আচ্ছা যাই হোক। তাহলে দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে হচ্ছে ফর্মড বাই। ফর্মড বাই মানে হচ্ছে কোনো কিছুর ধারা তৈরি হওয়া। বলছে এই যে এতগুলা 100-র মতো দ্বীপ আছে, এই দ্বীপগুলা তৈরি হয়েছে আর্থকোয়াক এবং বলকানোর দ্বারা। বলকানো মানে হচ্ছে আগ্নেয়গিরি দ্বারা তৈরি হয়েছে। মোস্ট জাপানিজ পিপল লিভ, ম্যাক্সিমাম জাপানিজ পিপল লিভ বসবাস করে। খেয়াল করো, ম্যাক্সিমাম জাপানিজ পিপল বসবাস করে, লিভসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে ইন। লিভ ইন মানে হচ্ছে বসবাস করা, যেমন উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বসবাস করি। দ্য বাঙালিজ লিভ ইন বাংলাদেশ। দ্য ইংরেজ বা ইংলিশ পিপল লিভ ইন ইংল্যান্ড, তাই না? বা হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে। তাহলে এই লিভের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে হচ্ছে ইন। রাকিবুল ভাই ঘুম আসতেছে, এই ক্লাস শেষ করার পরে ঘুমা। তাহলে খেয়াল করো যে এই যে আমাদের লিভের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? ইন বসে। যে ম্যাক্সিমাম জাপানিজরা বসবাস করে, কোথায় বসবাস করে? 4টা মেন লার্জেস্ট আইল্যান্ডে। দিস আইল্যান্ড আর হনসু, হোক্কাইডো, শিকোকো, কিওসু। এটা মনে রাখো, ওটা জিকে যারা পড়ো বা বেসিক্যালি যারা আর্টসের আসো তাদের কাজে লাগবে। জিকের ক্ষেত্রে 4টা দ্বীপ আছে, হনসু, হোক্কাইডো, শিকোকো এবং হচ্ছে কিওসু। দ্য নেম অফ দ্য জাপান কামস, বলেছে এই যে জাপানের নামটা, এই নামটা আসছে ফ্রম এ চাইনিজ ফ্রেজ। একটা চাইনিজ ফ্রেজ থেকে এই জাপানের নামটা আসছে। কোত্থেকে আসছে? একটা চাইনিজ ফ্রেজ থেকে আসছে। ভাই অন্য প্ল্যাটফর্মে বিজনেস হয়, গিফটের লোভ দেখায় ফালতু ক্লাস হলেও গিফটের জন্য প্লাবান থাকে। আচ্ছা, এই জিনিসটা আমি কখনো পারি নাই, এই জিনিসটা আমি কখনো পারিও না। মানে এই যে মার্কেটিং পলিসি, মানে মার্কেটিং করে না পড়িয়ে মার্কেটিং করে করা আর কি। মানে এই যে পোলাপানকে লাইভে নিয়ে আসা, যে আসো গিফট পাবা, শেয়ার দিলে গিফট পাবা, তারপর হচ্ছে এই বাবা। আমি ভাই একটা জিনিস পারি, আমি টিচার মানুষ, 7-8 বছর ধরে পড়াচ্ছি, পড়াইতে পারি, ঠিক আছে? ওইগুলো আমি পারি না, যে হচ্ছে এই মার্কেটিং সিস্টেমই বা মার্কেটিং সিস্টেমেটিক্যালি যে এই করলে ওই পাবা, ওই করলে সেই পাবা। এখন কথা হলো যে আমার টার্গেট থাকবে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো বা জিপিএ 5 পাবো। জিপিএ 5 পাওয়ার পরে কেউ যদি আমাকে কোনো প্রাইজ দেয়, দ্যাট ইজ প্রাইস। কথা বুঝতে পেরেছো? দ্যাট ইজ প্রাইস। এখন আমাকে যদি বলে যে তুমি জিপিএ 5 পেয়েছো, তুমি আমার নাম বলো, আমি তোমাকে পড়াইছি, আমার নাম বলার পরে তুমি প্রাইজ পাবা, দ্যাট ইজ নট প্রাইস আমার মতে। দ্যাট ইজ নট প্রাইস। প্রাইস হচ্ছে সেইটা যেটা তুমি জিপিএ 5 পেয়েছো, তোমাকে কংগ্রেচুলেশন স্বরূপ আমি একটা প্রাইজ দিলাম। তুমি ভালো রেজাল্ট করছো, তোমাকে আমি একটা প্রাইজ দিলাম। তুমি আমার ক্লাস করলে প্রাইজ পাবা, তুমি আমার নাম মানুষের কাছে বললে প্রাইজ পাবা, দ্যাট ইজ নট প্রাইস আমার মতে। দ্যাট ইজ মার্কেটিং স্ট্র্যাটেজি, না? আচ্ছা, তাহলে খেয়াল করো যে ফ্রম এ চাইনিজ নেম মিনিং ল্যান্ড অফ দ্য রাইজিং সান। বলেছে এই যে জাপান, এই নামটা আসছে একটা চাইনিজ ফ্রেজ থেকে, যে চাইনিজ ফ্রেজের মানে হচ্ছে সূর্য উদয়ের জায়গা বা সূর্য উদয়ের দেশ। এই জন্য আমরা বলি আসলে জাপানকে সূর্য উদয়ের দেশ বলি। কথা বুঝতে পেরেছো? জাপানকে আমরা কি বলি? সূর্য উদয়ের দেশ বলি। কেন জাপানকে আমরা সূর্য উদয়ের দেশ বলি? তার কারণটাই হচ্ছে এইটা, কারণ সূর্য তো আর এক জায়গা থেকে উদয় হয় না। সূর্য, পৃথিবী তো গোল,
পৃথিবী যদি লম্বা হইতো তাহলে এই দিক দিয়ে সূর্য উঠতো, কিন্তু পৃথিবী তো গোল, কোথায় সূর্য প্রথমে উঠে এরকম কোনো সিস্টেমই নাই। সূর্য প্রথমে উঠার যে জাপানে প্রথমে উঠবে এরকম কোনো সিস্টেমই নাই। কিন্তু ওই যে ফ্রেজ থেকে আসছে, এই ফ্রেজটার জন্য আমরা বলি হচ্ছে জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। তাহলে এই যে জাপানের নামটা কোত্থেকে আসছে, চাইনিজ ফ্রেজ থেকে আসছে, আর এই থেকে বুঝাইতে আমার বসে হচ্ছে ফ্রম। তারপরে দেখো, জাপান হ্যাজ বরোড আদার থিংস ফ্রম চাইনিজ। জাপান অন্যান্য জিনিসপত্র হচ্ছে চায়না থেকে বড় করে, বড় মানে হচ্ছে ধার করা। আচ্ছা খেয়াল করো, ধার করা ফ্রম দ্য চাইনিজ ড্যাশ ইটস নেম। আচ্ছা বলেছে এই যে জাপান অন্যান্য জিনিসগুলো হচ্ছে চায়না থেকে কি করে, ধার করে, কিসের মতো, লাইক ইটস নেম, তার নিজের নামের মতো। সে যেমন তার নামটাও চাইনিজ একটা ফ্রেজ থেকে ধার করেছে, এছাড়াও সে অন্যান্য জিনিসও কি করে, চায়না থেকে ধার করে। স্বজনবের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। থ্যাংক ইউ ব্রাদার। আমাকে দিয়ে আসলে আমি এটা কখনো পারিও না, আমাকে দিয়ে এমন কোনো কাজ পাবা না। বেসিক্যালি আমি চেষ্টা করি, আমি জানি না আমি পারি কিনা, আমি সেটাও জানি না, বাট আমি চেষ্টা করি যে এমন কোনো কাজ যেন না আমি করি যেটা হচ্ছে টিচার পরিচয়ের বাহিরে আমার আরেকটা পরিচয় হয়ে যায় যে লেম। এই লেম পরিচয়টা যেন না হয়, সেই জিনিসটা আমি সবসময় নজরে রাখি, যে এমন কোনো কাজ যেন আমি যেটা আমি না করি যেটা হচ্ছে লেম হয়ে যায়। এটা আমি সবসময় নিজেকে মানে রাখি যে এই কাজটা যে আমি করতেছি এটা কি আদৌ আমার সাথে যায় কিনা। যারা আমার স্টুডেন্ট তারা দেখলে কী ভাববে যে ভাইয়া লেম হয়ে গেছে, ওফ, এইটা যেন না ভাবে, এইটা আমি সবসময় মাথায় রাখি যে এই কাজটা যেন আমার দ্বারা না হয়। সো দোয়া রাখো যেন এই ধরনের কাজ আমাকে করতে না হয়। কাম অ্যারাউন্ড দেওয়া যায় না। আচ্ছা কোথায় কামস অ্যারাউন্ড, না ভাইয়া কামস অ্যারাউন্ড দেওয়া যায় না, এটা কামস ফ্রমই হবে। এইখানে তুমি অ্যারাউন্ড দিলে মার্কসটা পাবা না ভাইয়া। আচ্ছা মাহফুজ অনেককে মেনশন দিচ্ছে, থ্যাংক ইউ ব্রাদার। আচ্ছা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দাও, বন্ধুরা সবাই চলে আসুক, বন্ধুরা একটু চলে আসুক, সবাইকে নিয়ে আমরা বেশি বেশি করে শিখি। আচ্ছা লাইক প্রিপোজিশন ভাইয়া, হ্যাঁ। আচ্ছা এই যে অনেকের মনে প্রশ্ন আসে ভাইয়া লাইক কি প্রিপোজিশন, হ্যাঁ ভাইয়া এটা তোমরা মাথায় রেখো। লাইক হচ্ছে প্রিপোজিশন। লাইক দুইভাবে কাজ করে। একটা লাইক মানে হচ্ছে পছন্দ করা, একটা লাইক মানে হচ্ছে পছন্দ করা, এটা হচ্ছে ভার্ব, যে আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। আর আরেকটা লাইক মানে হচ্ছে মতো, কথা বুঝতে পেরেছো, এইটা হচ্ছে প্রিপোজিশন, মনে রাখবা এটা হচ্ছে প্রিপোজিশন। লাইকের দুইটা অর্থ মিন করে, একটা মিন করে হচ্ছে পছন্দ করা, আর একটা হচ্ছে মতো। যেটা পছন্দ করা সেটা ভার্ব, আর যেটা মতো সেটা হচ্ছে প্রিপোজিশন। যেমন আই লাইক সাকিব আল হাসান, এইখানে লাইকটা হচ্ছে পছন্দ করা, ভার্ব। আবার আমি যখন বলবো সাকিব ইজ লাইক রাকিব, তাহলে এখানে লাইক মানে কি, মতো, এই মতোটা হচ্ছে প্রিপোজিশন। সেম যে এই যে বলেছে জাপান তার নামের মতো অন্যান্য জিনিসও কি করে, অন্যান্য জিনিসও চায়না থেকে ধার করে। তারপর দেখো দ্য জাপানিজ রিটেন ল্যাঙ্গুয়েজ ফর এক্সাম্পল, এই যে জাপানের যে রিটেন ল্যাঙ্গুয়েজ রয়েছে এই রিটেন ল্যাঙ্গুয়েজটাও সে ধার করেছে। কার থেকে ধার করেছে, সে চায়না থেকে ধার করেছে। ফর এক্সাম্পল ইজ বেস্ট। আচ্ছা খেয়াল করবা এই বেস্টের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে অন। এখানে কোনো রুলস নাই, বেস্টের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে অন, বেসড অন দ্য চাইনিজ সিস্টেম। বলেছে এই যে জাপানের যে রিটেন ল্যাঙ্গুয়েজটা এটা আসছেই হচ্ছে, এটা বেসড হয়েছে হচ্ছে কোত্থেকে, এটার ভিত্তিটা হচ্ছে কোত্থেকে, এটার ভিত্তিটা হচ্ছে চায়নার থেকে, চাইনিজ সিস্টেম থেকে। কথা বুঝতে পেরেছ? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দেখো তো তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভাই বি নাম্বারটা বোঝা যাচ্ছে না, বি নাম্বারটা কি বললাম? আচ্ছা বি নাম্বার এখানে বাই হবে ভাইয়া, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ছিল না, আনসারটা হবে বাই, বাই দ্য আর্থকোয়াক্স। বলেছে দ্বীপগুলা কিসের দ্বারা তৈরি হয়েছে, ভূমিকম্পের দ্বারা তৈরি হয়েছে। আচ্ছা তারপরে দেখো অন দ্য চাইনিজ সিস্টেম, খেয়াল করো চাইনিজ সিস্টেম, আচ্ছা অফ পিকচার রাইটিং। বলেছে এই যে চায়নার সিস্টেম, চায়না খেয়াল করবা চায়নার যে লেটারগুলো তোমরা দেখছো কিনা জানি না, চায়নার লেটারগুলো এই যে এইরকম 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 এইরকম, এই যে এইরকম, মানে চায়নার লেটারগুলো হচ্ছে চিত্র চিত্র টাইপ, মানে মনে হয় আর্ট আর্ট টাইপ। কথা বুঝতে পেরেছো? অনেকটা আর্টের মতো মনে হয়, মানে বাক্য শব্দের মতো মনে হয় না, যেমন আমাদের ক এরকম লাগে না, ওদেরটা এরকম আর্ট বা চিত্র চিত্র লাগে। তাহলে এই যে চায়নার যে লেটারগুলো চিত্র চিত্র লাগে, সেই লেটারের সেই চাইনিজ সিস্টেম থেকেই হচ্ছে এই জাপানের ইগুলো আসছে, রিটেন ল্যাঙ্গুয়েজটা আসছে, মানে জাপানের লেখাটা আসছে, মানে জাপান যেই ভাষাটা লিখে সেই ভাষাটা আসছে ওই চাইনিজ সিস্টেম থেকে। এই জন্য দেখবা চাইনিজ আর জাপানের ওয়ার্ডগুলো অনেকটা সেম সেম। কথা বুঝতে পেরেছো? এই জাপানের লেখাকে বেসিক্যালি কাতাকানা আর হিরাকানা বলা হয়। তো এই লেখাগুলো বেসিক্যালি যেহেতু ইয়া থেকে আসছে, চায়না থেকে আসছে, সেটাই বলেছে যে বেসড অন দ্য চাইনিজ সিস্টেম অফ পিকচার রাইটিং। জাপান হ্যাজ
টু বাই অলমোস্ট অল ইটস র ম্যাটেরিয়ালস। বলেছে জাপানের প্রায় সব ধরনের র ম্যাটেরিয়ালস মানে হচ্ছে একেবারে আসল উপাদান, যেটা বেসিক উপাদান, কথা বুঝতে পারছো, সেই জিনিসগুলো হচ্ছে কেনাকাটা করতে হয়। কোত্থেকে কিনতে হয়? ফ্রম দ্য আদার কান্ট্রিজ, অন্যান্য দেশ থেকে। তাহলে খেয়াল করো, সকল ধরনের এই যে একেবারে, জাপানের ভাষায় স্যারকে সেন্সি বলে, বাহ, আচ্ছা, মানুষজন কমে যাচ্ছে, একটু বেশি বেশি করে শেয়ার বা মেনশন দিয়ে দাও, বন্ধুরা আবার চলে আসুক। বুঝতেছি না, ক্লাস মনে হয় সন্ধ্যায় রাখলে ভালো ছিল, 7টা বাজে দিলে মনে হয় আমার বেটার হতো, তাহলে মনে হয় সবাই খোঁজ পাইতো, সবাই মানে বিকালবেলা ক্লাস করবে এই মনে হয় সবার ছিল না, হয়তো শুক্রবার সবাই ঘুমাচ্ছে। আচ্ছা দেখি, তাহলে ফ্রম আদার কান্ট্রিজ, ট্রেড ইজ ভেরি ইম্পর্টেন্ট। খেয়াল করো, বলেছে ব্যবসা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কোথায় গুরুত্বপূর্ণ? খেয়াল করো, ফর দ্য আইল্যান্ডস নেশন অফ জাপান। বলেছে জাপানের জন্য ব্যবসা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কেন ব্যবসা খুব গুরুত্বপূর্ণ? ওই যে বলেছি, জাপানের মোটামুটি অলমোস্ট সব ধরনের র ম্যাটেরিয়ালস কি করতে হয়? কিনতে হয়। তার মানে যেহেতু কেনাকাটা করতে হয়, তাকে বাইরে থেকে নিয়ে আসতে হয়, তার নিজের দেশে উৎপাদন হয় না, তার মানে তাকে ভালো কিছু করার একমাত্র উপায় হচ্ছে কি? ব্যবসা। তুমি সেই র ম্যাটেরিয়ালস আইনা তুমি যখন সেইটা দিয়ে অন্যান্য জিনিস বানায় বিক্রি করবা, তখন তোমার দেশে কি হবে? উন্নত হবে। যেমন আমরা বাইরে থেকে সুতা কিনে নিয়ে আসি, সুতাটা হচ্ছে র ম্যাটেরিয়ালস। এই সুতা কিনে নিয়ে এসে সেইটা দিয়ে আমরা যখন কাপড় বানায় বাইরে বিক্রি করি, আমাদের একটা বিশাল রেমিটেন্স আসে। তো এইটাই বলেছে যে সে বাইরে থেকে র ম্যাটেরিয়ালসটা কিনে নিয়ে আসে। এই জন্য ব্যবসাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কিসের জন্য? জাপানের জন্য। বলেছে ড্যাশ রিসোর্সেস ইট বাইস। আচ্ছা খেয়াল করো, ড্যাশ, আচ্ছা ফ্রম না উইথ রিসোর্সেস, বা ফ্রম দুইটা দিলেই হবে। From resources it buys, Japan makes products and sell all over the world। যেটা আমি মাত্র বললাম যে জাপান কি করে, এই যে এই রিসোর্সগুলা দিয়ে, কথা বুঝতে পেরেছো? ফ্রম রিসোর্সেস ইট বাইস, যেই রিসোর্সগুলো সে কিনে, বা উইথ রিসোর্সেস ইট বাইস, যেই রিসোর্সগুলো সে কিনে, ম্যাটেরিয়ালসগুলো সে কিনে, ওই ম্যাটেরিয়ালগুলো দিয়ে সে প্রচুর পরিমাণে পণ্য প্রোডাক্ট বানায় এবং সেই প্রোডাক্টগুলো পুরো বিশ্বে সেল করে। কথা বুঝতে পারছে? জাপান হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের জন্য বিখ্যাত, স্পেশালি গাড়ির জন্য জাপান খুবই বিখ্যাত। এখন এই যে গাড়ি বানানোর যে র ম্যাটেরিয়ালসগুলো, এইগুলা জাপান কি করে? এইগুলা জাপান বাইরে থেকে কিনে নিয়ে আসে। বাইরে থেকে কিনে নিয়ে আইসা তারপরে জাপান ওইটা দিয়ে বিশাল পরিমাণের প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্ট আবার বাইরের দেশে কি করে? বিক্রি করে। কথা বুঝতে পেরেছো? বৃষ্টির দিনে শুধুমাত্র ঘুমাইতে মন চায়, সমস্যা নাই তো, এটা তো অনলাইন ক্লাস, ঘুমাইতেও করা যায়, নো প্রবলেম। একটু ঘুমাইলা একটু করলা, একটু ঘুমাইলা একটু করলা। আচ্ছা, তারপরে দেখো, দ্য সিরিমনি বিগেন ড্যাশ 10 AM। বলেছে সিরিমনি শুরু হবে কটায়? 10টা বাজে। কখন শুরু হবে? 10টা বাজে। দেখো 10টা বাজে হচ্ছে একটা সময়, আর মনে রাখবা সময় বুঝাইলে সেই ক্ষেত্রে আমাদের সব সময় বসাইতে হয় হচ্ছে অ্যাট। এটা ভালো করে মাথায় রাখবা, সময়ের ক্ষেত্রে আমাদের সব সময় বসাইতে হয় হচ্ছে অ্যাট। বুঝতে পেরেছো যে সিরিমনি শুরু হয়েছে কয়টা বাজে? অনুষ্ঠান শুরু হয়েছে 10টা বাজে। কথা বুঝতে পেরেছো? সময়ের ক্ষেত্রে আমাদের সব সময় বসাইতে হয় হচ্ছে অ্যাট। বলেছে আওয়ার প্রিন্সিপাল রহমান, মিস্টার রহমান প্রিসাইডেড দ্য ফাংশন অ্যান্ড মেম্বার অফ দ্য পার্লামেন্ট মিস্টার রাজা উইথ দ্য চিফ গেস্ট। বলেছে আমাদের কলেজের প্রিন্সিপাল মিস্টার রহমান সে কি করেছে? সে প্রিসাইডেড। এই প্রিসাইডেড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে প্রিসাইডেড অ্যাট। মনে রাখবা, প্রিসাইডেড অ্যাট মানে হচ্ছে উপস্থিত থাকা। কথা বুঝতে পেরেছ? প্রিসাইডেড অ্যাট দ্য ফাংশন অ্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট মিস্টার রেজা ওয়াজ দ্য চিফ গেস্ট। বলেছে এই যে আমাদের প্রিন্সিপাল মিস্টার রহমান, সে হচ্ছে এই প্রোগ্রামের মধ্যে অবস্থান করেছে বা ছিল, এবং তার সাথে কে ছিল? মেম্বার অফ পার্লামেন্ট মানে এমপি আর কি। কথা বুঝতে পেরেছো? এমপি মিস্টার রেজা চিফ গেস্ট হিসাবে ছিল, প্রধান অতিথি। দ্য ফাংশন স্টার্টেড, বলেছে এই ফাংশন শুরু হয়েছে। কোথা থেকে শুরু হয়েছে? দ্য রেসিটেশন ফ্রম দ্য কোরআন। এটা হবে উইথ, স্টার্টেড উইথ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। স্টার্টেড উইথ মানে হচ্ছে শুরু হওয়া। বলেছে এই ফাংশনটা শুরু হয়েছে হোলি কোরআন পড়ার মাধ্যমে, মানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, বা কোরআন তেলাওয়াত দিয়ে হচ্ছে এই প্রোগ্রামটা শুরু হয়েছে। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে স্টার্টেড উইথ, যে এই প্রোগ্রামটা শুরু হয়েছে কিসের সাথে? এই প্রোগ্রামটা শুরু হয়েছে কোরআন তেলাওয়াতের সাথে। কথা বুঝতে পেরেছো? যারা আনসার দিচ্ছ ভেরি গুড, ভেরি গুড, অনেকেই পারতেছো। তাই খেয়াল রাখো। ব্যাস ভাই, সম্ভব হলে এখন ক্লাস অফ দিয়ে রাতে একটু পড়াই দিলে ভালো হইতো।
রাতে তো সম্ভব হবে না, কারণ বাসায় চলে যাব। আচ্ছা, এখন যতটুকু পারি ঈদের পরে এসে ইনশাল্লাহ চেষ্টা করব যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো রাতে নেওয়ার জন্য ইনশাল্লাহ। তবে যেই রেসপন্স দেখতেছি এই রেসপন্স বাড়লে তারপরেই নিব ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, বি নাম্বারেরটা অ্যাড হলো না কেন? আচ্ছা, বি নাম্বারেরটা অ্যাডই তো দিলাম ভাইয়া, এই যে বি নাম্বারেরটা তো অ্যাডই দিলাম। আচ্ছা, অ্যাড হইলো কেন? আচ্ছা, অ্যাডটা হয়েছে এই প্রিসাইডেডের সাথে অ্যাড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে বসে। প্রিসাইডেড অ্যাড মানে হচ্ছে উপস্থিত হওয়া, মানে গণ্যমান্য হিসেবে উপস্থিত হওয়া, প্রিসাইডেড অ্যাড। তারপরে দেখো ওয়ান ড্যাশ আওয়ার সিনিয়র টিচার, আসলে ওয়ানের সাথে এখানে বলবে হচ্ছে অফ, ওয়ান অফ মানে হচ্ছে অনেকের মধ্যে অন্যতম আর কি। ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার রিডস ড্যাশ দ্য অ্যানুয়াল রিপোর্ট, বলেছে ও আমাদের অন্যতম সিনিয়র টিচাররা কি করেছে? রিড, পড়েছে ড্যাশ দ্য অ্যানুয়াল রিপোর্ট। খেয়াল করো, আচ্ছা এটা হবে রিড আউট। রিড আউট মানে হচ্ছে প্রকাশ করা দ্য অ্যানুয়াল রিপোর্ট। এবং আমাদের অন্যতম সিনিয়র যে টিচার আছে, অন্যতম বুঝাইতে আমরা বসাইছি হচ্ছে ওয়ান অফ। যেমন ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ ফ্রেন্ড, আমার অনেক বন্ধুর মধ্যে একটা বন্ধু হচ্ছে কি বড়লোক, মানে সবাই না, অন্যতম সিনিয়র টিচার যারা আছে তারা করেছে কি, তারা হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট রিড আউট করেছে। রিড আউট মানে হচ্ছে প্রকাশিত করা। তারা হচ্ছে আমাদের যে বার্ষিক রেজাল্ট, এই বার্ষিক রেজাল্ট কি করেছে? প্রকাশিত করেছে। তারপরে দেখো, আচ্ছা, দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড এ ব্রিফ বাট ইন্সপায়ারিং স্পিচ, আমাদের যে চিফ গেস্ট ছিল সে চিফ গেস্ট ডেলিভার করেছে। কি ডেলিভার করেছে? একটা ইন্সপায়ারিং স্পিচ দিয়েছে, একটা মোটিভেশনাল স্পিচ দিয়েছে। কথা বুঝতে পেরেছ? আচ্ছা, একটা মোটিভেশনাল স্পিচ দিয়েছে। কিসের ব্যাপারে দিয়েছে? আচ্ছা বলো, আমি বলতে পারি অন এডুকেশন, এডুকেশনের উপরে, বা কথা বুঝতে পেরেছ, বা অ্যাবাউট এডুকেশন, এডুকেশনের ব্যাপারে। তাহলে শিক্ষার ব্যাপারে অন এডুকেশন অথবা অ্যাবাউট এডুকেশন। তাহলে শিক্ষার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ইন্সপায়ারিং স্পিচ দিয়েছে। কে দিয়েছে? আমাদের প্রধান অতিথি দিয়েছে। তারপরে দেখো, হি অ্যাডভাইস দ্য স্টুডেন্টস টু বি রেগুলার, সে স্টুডেন্টদেরকে অ্যাডভাইস করেছে কি করার জন্য? রেগুলার হওয়ার জন্য। কোথায়? ক্লাসের মধ্যে, ইন দ্য ক্লাস। অ্যাডভাইস বি রেগুলার ইন দ্য ক্লাস, এবং তারা যেন ক্লাসের মধ্যে রেগুলার থাকে। অ্যান্ড অ্যাটেন্টিভ টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাটেন্টিভ টু মানে হচ্ছে মনোযোগী হওয়া, এবং স্টুডেন্টরা যেন ক্লাসের মধ্যে বা পড়াশোনায় কি হয়? পড়াশোনায় মনোযোগী হয়। তাহলে খেয়াল করো যে ইন দ্য ক্লাস এবং অ্যাটেন্টিভ টু, অফ হবে না, রেগুলার অফ দ্য ক্লাস, অফ হবে না, ইন হবে, ইন দ্য ক্লাস। কথা বুঝতে পেরেছো? ক্লাসের ক্ষেত্রে বেসিক্যালি প্রিপোজিশনটা বসে হচ্ছে ইন, যে ইন দ্য ক্লাস অ্যাটেন্টিভ টু স্টাডিজ অ্যান্ড টেক পার্ট ইন দ্য মুভমেন্ট। মনে রাখবা, মুভমেন্ট হচ্ছে আন্দোলন। কথা বুঝতে পেরেছো? এই মুভমেন্টের ক্ষেত্রে বেসিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ইন বসে। ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি, ইলিটারেসি মানে হচ্ছে মূর্খতা বা অশিক্ষিততা। বলেছে মূর্খতার বিপক্ষে যুদ্ধ হবে বা মুভমেন্টে, আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে মোটিভেশন দিয়েছে। তাহলে খেয়াল করো, হি অ্যাডভাইস দ্য স্টুডেন্ট টু রেগুলার ইন দ্য ক্লাস। ক্লাসের পূর্বে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে ইন। হি অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভের সাথে প্রিপোজিশন বসে হচ্ছে টু। অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী হওয়া। অ্যাটেন্টিভ টু স্টাডিজ অ্যান্ড টেক পার্ট ইন দ্য মুভমেন্ট। মুভমেন্টের পূর্বে প্রিপোজিশন বসে হচ্ছে ভাইয়া ইন, এবং হচ্ছে ইলিটারেসির বিপক্ষে বা মূর্খতার বিপক্ষে। আর এই বিপক্ষে বুঝাতে আমাদের বসে হচ্ছে এগেনস্ট। বা এফ নাম্বার ফর দিলে হবে না। আচ্ছা, এফ নাম্বার ইন্সপায়ারিং স্পিচ ফর এডুকেশন, হ্যাঁ ফর দিলেও হবে, কোনো সমস্যা নাই, ফর দিলেও হবে, কিন্তু অন এবং অ্যাবাউটটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট হয় বা বেস্ট হয়। কথা বুঝতে পেরেছো? ফর দিলেও হবে, বাট অ্যাবাউট অথবা যদি তুমি ইন দাও সেটা হচ্ছে মোটামুটি পারফেক্ট হয়, কোনো সমস্যা নেই, বাট অফ দিলেও হবে। ওকে, তারপরে দেখো, বুকস আর রিয়েলি আওয়ার বেস্ট ফ্রেন্ড। বলেছে বই হচ্ছে আমাদের একেবারে বেস্ট ফ্রেন্ড। অ্যাজ উই ক্যান রিলাই, আচ্ছা রিলাইয়ের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে ভাইয়া অন। মনে রাখবা, রিলাই অন মানে হচ্ছে নির্ভর করা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভাইয়া। রিলাই অন মানে হচ্ছে নির্ভর করা বা ভরসা করা। বলেছে আমরা বইয়ের উপর কি করতে পারি? ভরসা করতে পারি, বা আমরা বইয়ের উপরে নির্ভর করতে পারি।
তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কথা বুঝতে পেরেছো, রিলাই অন বা হচ্ছে কি দিতে পারি আমরা, দিতে পারি হচ্ছে অনই দিতে পারি, মানে নির্ভর করা বা ভরসা করা। দেম ওয়েন উই আর বোর্ড, বলেছে যখন আমরা বিরক্ত হই তখন আমরা বইয়ের উপরে ভরসা করতে পারি, যখন আমরা আপসেট থাকি আমরা বইয়ের উপরে ভরসা করতে পারি, ডিপ্রেস থাকি, লনলি থাকি, অ্যানয়েড থাকি, মানে যখন সোজা কথা আপনার মনে কষ্ট থাকে তখন আপনি বইয়ের উপরে নির্ভর করতে পারেন, আপনি হচ্ছে বইয়ের উপরে ভরসা করতে পারেন। বলেছে দে শেয়ার, আচ্ছা খেয়াল করো, দে শেয়ার তারা হচ্ছে শেয়ার করে, কি শেয়ার করে, কার সাথে শেয়ার করে, আমাদের সাথে শেয়ার করে। তাহলে দিতে পারি দে শেয়ার উইথ আস ইনফরমেশন, তারা আমাদের সাথে কি করে, তথ্য শেয়ার করে। তাহলে কে শেয়ার করে, বই শেয়ার করে, কাদের সাথে শেয়ার করে, আমাদের সাথে শেয়ার করে। তাহলে এই যে আমাদের সাথে বই কি শেয়ার করে, ইনফরমেশন শেয়ার করে। তাহলে এই যে সাথে বোঝাতে আমাদের কি বসে, আমাদের বসে হচ্ছে উইথ। তারপরে দেখো এন্ড নলেজ এনি টাইম উই নিড, যখনই আমাদের দরকার পড়ে তখন বই আমাদের সাথে জ্ঞান এবং তথ্য হচ্ছে কি করে, শেয়ার করে। দে এনাবলস আস টু হ্যাভ এ গ্লিমস, গ্লিমসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে গ্লিমস অফ, এটা মাথায় রাখবা। গ্লিমস অফ মানে হচ্ছে এক পলক, কথা বুঝতে পেরেছ, এই গ্লিমস অফ এক পলক বা একটা অংশ, কথা বুঝতে পেরেছ। এই গ্লিমস অফ কালচার, এই বই আমাদেরকে একটা এক পলক শিখায় কি, সংস্কৃতি, কালচার, ট্রেডিশন, আর্টস, হিস্ট্রি, জিওগ্রাফি, হেলথ, সাইকোলজি, মেনি আদার সাবজেক্টস। তাহলে এই জিনিসগুলো আমরা এক পলকে শিখতে পারি। কই থেকে শিখতে পারি, আমরা শিখতে পারি হচ্ছে বই থেকে শিখতে পারি, কথা বুঝতে পেরেছ। তাহলে এই যে এ গ্লিমস অফ কালচার, ট্রেডিশন, একবার একটা অংশ, একটা ছোট্ট একটা পার্ট আমরা শিখতে পারি কিসের মাধ্যমে, বইয়ের মাধ্যমে। বলেছে গুড বুকস অলওয়েজ গাইডস আস, বলেছে ভালো বই সবসময় আমাদেরকে গাইড করে, কিসের ব্যাপারে গাইড করে, টু দ্য রাইট প্যাথ, সঠিক রাস্তার দিকে, কথা বুঝতে পেরেছ, টু দ্য রাইট প্যাথ, সঠিক রাস্তার দিকে। তাহলে গাইড আমাদেরকে বা বই আমাদেরকে গাইড করে, আমাদেরকে হচ্ছে দিক দেখায়, কোন দিকে, যেন আমরা সঠিক পথের দিকে যাইতে পারি। তাহলে কোনো কিছুর দিকে বা কোনো কিছুর প্রতি বুঝাইতে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশন বসে হচ্ছে কি ভাইয়া, বসে হচ্ছে টু। তাহলে হচ্ছে টু দ্য রাইট প্যাথ অফ লাইফ, লাইফের, জীবনের। তাহলে জীবনের সঠিক পথের দিকে যেতে আমাদেরকে কে দিক দেয়, কে দিক শিখায়, এই জীবনের সঠিক পথের দিকে যাইতে আমাদেরকে হচ্ছে গাইড করে, কে গাইড করে, আমাদেরকে হচ্ছে বই গাইড করে। তাহলে খেয়াল করো, জীবনের সঠিক পথের দিকে যাওয়ার জন্য আমাদেরকে গাইড করে, কে গাইড করে, বই গাইড করে, কথা বুঝতে পেরেছ। তো হচ্ছে রিডিং গুড বুকস হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড, আমরা যখন ভালো বই পড়বো আমরা হচ্ছে বিশ্ব সম্বন্ধে জানতে পারবো। আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড, খেয়াল করো, আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড, আমি বলতে অনেক কিছুই বলতে পারি অ্যারাউন্ড বেটার। বলেছে আমরা এই যে যখন একটা ভালো বই পড়বো, এই ভালো বই আমাদেরকে পুরো বিশ্বের চারপাশ সম্বন্ধে একটা ভালো নলেজ দেবে, হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড বেটার। হোয়াইল রিডিং বুকস উই বিল্ড নিউ অ্যান্ড ক্রিয়েটিভ থটস, বলেছে যখন আমরা বই পড়ি আমাদের মাথায়, আই লাভ বুকস বাট বুকস ডোন্ট লাভ মি, আচ্ছা বই আস্তে আস্তে ভালোবাসবে, সমস্যা নেই। উই বিল্ড নিউ ক্রিয়েটিভ থট, যখন আমরা বই পড়ি আমাদের মাথায় নতুন চিন্তা আছে, নতুন ছবি আসে, নতুন মতামত আসে, কথা বুঝতে পেরেছো, কোথায় আসে, মাইন্ডে আসে, কোথায় আসে, মাইন্ডে আসে। তাহলে এই যে আমাদের নতুন চিন্তা চেতনা কোথায় আসে, আমাদের মাইন্ডের ভেতরে আসে, কোথায় আসে, আমাদের ব্রেইনের ভেতরে। আর এই ভেতরে বোঝাতে বসা হচ্ছে ইন। তাহলে এই যে আমাদের বা অন দিলেও হবে মাইন্ডের মধ্যে, কোনো সমস্যা নেই, তবে ইনটা হচ্ছে বেস্ট, কথা বুঝতে পেরেছো। ওপিনিয়ন্স ইন মাইন্ড, আমাদের মাইন্ডের মধ্যে বা আমাদের মাইন্ডের ভেতরে হচ্ছে কি হয়, প্রচুর পরিমাণে মতামত আসে, নতুন চিন্তা চেতনা আসে, কি করলে, বই পড়লে। দেখো দ্য হ্যাবিট হেল্পস আর এক্সপ্লোর লাইফ, এই অভ্যাসটা আমাদেরকে সাহায্য করে কি করতে, লাইফকে এক্সপ্লোর করতে ফ্রম আওয়ার ডিফারেন্ট পার্সপেক্টিভ। বলেছে অন্যান্য আমাদের বিভিন্ন ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে আমাদেরকে কি করে, আলাদা করে, কে আলাদা করে, এই যে বই। তুমি যখন বই পড়বা তুমি অনেক ব্যাপারে চিন্তা করতে পারবা, যখন তুমি বই পড়বা না তোমার চিন্তা খালি একদিকে হবে, যা তুমি জানো সেই দিকেই তোমার চিন্তা থাকবে। যখন তুমি বই পড়বা সেই দিক থেকে অন্যান্য দিকেও তোমার চিন্তা চেতনা সব কিছু ছড়িয়ে পড়বে, কথা বুঝতে পেরেছ। ইন দ্য আদার ওয়ার্ড ইট হ্যাজ সেভারাল পজিটিভ এফেক্টস, বলেছে এই যে আমাদের এই বডি বা আমাদের হচ্ছে এই যে বই, এই বইয়ের হচ্ছে বিভিন্ন সেভারাল পজিটিভ ইম্প্যাক্টও আছে। আচ্ছা বলেছে অন, আমি বলতে পারি অন আওয়ার বডি, আমাদের বডির মধ্যে, আমাদের বডির মধ্যে, আমাদের মাইন্ডে, আমাদের আত্মায়, সোল,
সব কিছুর মধ্যেই একটা পজিটিভ এফেক্ট রাখে, একটা প্রভাব রাখে। কে রাখে? বই রাখে। ইনফ্যাক্ট দ্য হ্যাবিট অফ রিডিং ইজ ওয়ান ড্যাশ, আচ্ছা এটা হচ্ছে রিডিং অফ কোয়ালিটিস they are a person can possess, বলেছে হ্যাবিট অফ রিডিং ইজ ওয়ান অফ কোয়ালিটিস দ্যাট এ পারসন ক্যান পোজেস, বলেছে এইটা একটা অভ্যাস, যে অভ্যাসটা একটা ব্যক্তি ধারণ করতে পারে। পোজেস মানে হচ্ছে ধারণ করা। আচ্ছা খেয়াল করো, বা অ্যারাউন্ড ছাড়া আর কিছু বসাতে পারবো। আচ্ছা অ্যারাউন্ড ছাড়া কোথায়? আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড বেটার। আচ্ছা এখানে বেটার অ্যারাউন্ডটা দিলেই বেস্ট হয়, কথা বুঝতে পেরেছ? এখানে যদি আর কিছু বসাইতে চাও যে রিডিং বুকস উইল হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ডটাই হয়, কারণ অন্য কিছু দিলে সেটা আসলে প্রিপোজিশন হয় না, কথা বুঝতে পেরেছ? অ্যারাউন্ডটাই দিতে হয়। তাহলে খেয়াল করো যে লাস্টে কিছু, ইনফ্যাক্ট দ্য হ্যাবিট অফ রিডিং ইজ ওয়ান অফ কোয়ালিটিস, অন্যতম কোয়ালিটি। এই যে বলেছিলাম ওয়ান অফ মানে কি? অন্যতম। এই অন্যতম বুঝাইতে আমাদের কি বসে? ওয়ান অফ। এই ওয়ান অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা অর্থ হচ্ছে অন্যতম। বলেছে একটা অন্যতম কোয়ালিটি যেটা একটা ব্যক্তির মধ্যে থাকে। আচ্ছা আমাদের মানুষজন অনেক কম, আমরা হচ্ছে আজকে এইটুকুই শিখি, আমরা পরে নেক্সটে মোটামুটি অনেকগুলো ছিল বোর্ড প্রশ্ন, তো যেহেতু আমাদের মানুষজন কম আমরা হচ্ছে পরে যখন আবার সুযোগ পাবো ইনশাল্লাহ ঈদের পরে, তখন আমরা ইনশাল্লাহ হচ্ছে আবার বাকিগুলো পড়বো না, ঠিক আছে? আজকে হচ্ছে যেহেতু শুক্রবার, তোমরা হচ্ছে রেস্ট করো, বিশ্রাম করো, কথা বুঝতে পারছো? ইনশাল্লাহ তোমাদের সাথে হচ্ছে পরে আবার ক্লাসে দেখা হবে না, কথা বুঝতে পারছো? কারণ যেহেতু আমরা হচ্ছে শুক্রবার এমনি ছুটি, ঈদ একটা আমেজ চলে আসছে, মন ক্লাসে, দেহ ক্লাসে, কিন্তু মন চলে গেছে হচ্ছে ঈদের মধ্যে। সো আমরা হচ্ছে প্যারাটা না দিই ইনশাল্লাহ, আজকে এইটুকুই থাক। ইনশাল্লাহ আমরা ঈদের পরে আবার রেগুলার ক্লাস শুরু করব, আশা রাখি ইনশাল্লাহ। যদি সুস্থ থাকে সবাই আমার জন্য দোয়া রাখো, এবং সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সালাম জানাই এবং ঈদ মোবারক।